ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে জানাও সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে জানাও। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। একটু কষ্ট করে জানাও সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা, একটু জানাও। সাড়ে আটটা থেকে আমি এখন পর্যন্ত যা দেখতেছি সব ঠিকঠাকই আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সব ঠিকঠাকই আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি একটা মিনিট সময় নিচ্ছি, আমি জাস্ট একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই যাতে সবার কাছে পৌঁছায় এটা। ঋত্বিক, তো তুমি তো অফলাইনে করছো, সেটা তোমার দরকার নাই। তুমি যেহেতু ম্যাথ এক্সাম, তুমি ম্যাথ পড়াটা বেটার আমার মতে। ওকে, আচ্ছা। তো অফলাইনে যারা মিস করছো এই চ্যাপ্টারটা, যে ফিজিক্সের ভেক্টরের মেডিকেল অ্যাডমিশন স্টাইলের ক্লাসটা, দেখো আমি আবারও বলতেছি, এখানে আমি এইচএসসি স্টাইলে পড়াবো না, কারণ এটা অ্যাডভান্স মেডিকেল অ্যাডমিশন ক্লাস। মানে মেডিকেলে ফিজিক্সের কী কী টপিক আসে ওই টপিক অনুসারে আমি পড়াবো। ওকে, তো তুমি যদি আশা করে থাকো যে তোমাকে এইচএসসি লেভেলের এই মুহূর্তে এই ক্লাসে পড়ানো হবে, তাহলে ভুল। এইচএসসি লেভেলের যদি দরকার পড়ে আমি আলাদা করে এইচএসসি লেভেলের জন্য ভিডিও বানাবো, সেটা আলাদা। হ্যাঁ, আচ্ছা। তো অ্যাডভান্স মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এটা হচ্ছে যারা অফলাইনে করতে পারো নাই তাদের জন্য দেওয়া হচ্ছে, প্লাস অনলাইন ব্যাচের যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছে ওদের জন্য এই ক্লাসটা আবার নেওয়া হচ্ছে। ওকে, তো চলো শুরু করা যাক। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা এইচএসসি 21 যারা সেকেন্ড টাইমার দিবে, এইচএসসি 22 যারা মেডিকেল অ্যাডমিশন দিবে, এইচএসসি 23 যারা সামনে মেডিকেল অ্যাডমিশন দিবে, এইচএসসি 24 যদি বলি, ওরা তো এখন এইচএসসির পড়া শুরুই করে নাই, তো ওদের জন্য আপাতত দরকার নাই। আর ওরা যদি এমনি ধারণা নিয়ে রাখতে চায় সেক্ষেত্রে পারে, সেটা সম্পূর্ণ ওদের ইচ্ছা। ওকে, আচ্ছা। ফিজিক্সের ক্ষেত্রে আমরা মেডিকেলে যে বইটা ফলো করব সেটা হচ্ছে আমির ইশাক স্যারের বইটা। ওকে, চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমত, তোমরা যেহেতু ডাক্তারি পরীক্ষা দিবা, ডাক্তারি পরীক্ষা এন্ট্রান্স এক্সামের 100 মার্কসের এমসিকিউ নাম্বার পরীক্ষা হয়। 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা থাকে 100 মার্কসের। তো এর মধ্যে বায়োলজি থেকে থাকে 30, কেমিস্ট্রি থেকে থাকে 25, ফিজিক্সে 20, ইংলিশ 15, জিকে 10। জিকে 10 মধ্যে এর মধ্যে রিসেন্টলি লাস্ট 3 বছর 19, 20, 21 লাস্ট 3 বছর শুধুমাত্র জিকেতে বাংলাদেশ বিষয়াবলী দিছে, মানে আন্তর্জাতিক পড়তে হচ্ছে না। আশা করা হচ্ছে সামনেও সেম শুধু বাংলাদেশ বিষয়াবলীই থাকবে। এখনো পর্যন্ত যতদিন সার্কুলার দেয় না ততদিন পর্যন্ত শিওর হওয়া যায় না। যেহেতু লাস্ট 3 বছর বাংলাদেশ বিষয়াবলীতে দিছে, তোমাদের সময়ও বাংলাদেশ বিষয়াবলীই দিবে আশা করা যাচ্ছে। ওকে, এটা জাস্ট একটা হোপ। আচ্ছা, তো এখানে দেখো, এখানে টোটাল হচ্ছে 100 মার্কসের এমসিকিউ কত? 100 মার্কসের। এছাড়া তোমার এইচএসসি জিপিএকে, এইচএসসিতে তুমি যে জিপিএটা পাবা সেটাকে 25 দিয়ে গুণ দিবে, আর এসএসসি জিপিএকে 15 দিয়ে গুণ দিবে। এটা 25 দিয়ে গুণ দিলে থাকে 125, আর এটা 15 দিয়ে গুণ দিলে থাকে 75। যদি তুমি 55 পাও তাহলে এখানে হচ্ছে 200। টোটাল 200 আর 100 300 নাম্বারের মধ্যে যে সবচেয়ে বেশি পাবে, 300 নাম্বারের মধ্যে যে সবচেয়ে বেশি পাবে সে ফার্স্ট, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করতে করতে 4000টা সিট আছে। ওকে, তুমি যদি সরকারি মেডিকেল পেতে চাও।
তো তোমার টার্গেট রাখতে হবে 300 এর মধ্যে যাতে সর্বোচ্চ নাম্বার পাওয়া, এটা হচ্ছে তোমার টার্গেট। এবার এই 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা, এই এমসিকিউ পরীক্ষার মধ্যে তোমার সময় থাকবে 60 মিনিট। আমি জাস্ট একটু 5 মিনিট ধারণা দিচ্ছি। 60 মিনিট, 60 মিনিটও না, এটা যদি বলো তুমি 55 মিনিট, যদি স্পেসিফিকলি বলো 55 মিনিট। যদি বলো কেমনে 55 মিনিট, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটা কীরকম আমি তোমাকে একটু বলি। প্রথমে তুমি এক্সাম হলে ঢুকবা, এটা তো প্রায় 1 ঘন্টা আগে ঢুকে যেতে হয়। পরীক্ষা যদি 10টায় হয় তোমার 9:30টার আগে থেকে উপস্থিত থাকতে হবে। 10টা বাজার সাথে সাথে ঘন্টা বাজবে, ঘন্টা বাজার সাথে সাথে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে, সাথে উত্তরপত্রটা মানে ওএমআরটা লাগানো থাকে প্রশ্নের সাথে। এটা এভাবে এত বড় একটা প্রশ্ন দিবে তোমাকে, সেখানে এই পাশে ওএমআরটা লাগানো থাকে। তোমার প্রথমেই করতে হবে কি, ঘন্টা বাজার সাথে সাথে তোমার 1 ঘন্টা আছে, এখন ঘন্টা বাজছে তোমাকে প্রশ্ন দিচ্ছে, ঘন্টা বাজার সাথে সাথে প্রশ্ন দিচ্ছে। এরপরে উপরে উপরে দেখবা এখানে 10 ডিজিটের একটা সেট কোড আছে, ওএমআর এর উপরও প্রশ্নপত্রের উপরেও। তোমার ওএমআর আর প্রশ্নপত্রের সেট কোডটা মিলে কিনা দেখতে হবে, না মিললে তোমার সেটার সাথে সাথে জানাতে হবে টিচারকে, তোমাকে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিবে। যদি মিলে তারপরে তুমি আস্তে আস্তে এটা ছিড়বা, বেশি তাড়াহুড়া করলে তো উত্তরপত্র ছিঁড়ে যেতে পারে, ছিড়বা। এরপরে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা, টিচারে এসে তোমার ওইখানে সাইন করবে, ওটা তো পরীক্ষা চলাকালীন করবে। তো সব মিলায় আমি বলি যে 5 মিনিট যাবেই, এবং এই 5 মিনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা যাক সমস্যা নাই। এখানে তুমি তাড়াহুড়া করলে তুমি 100তে 100 পেলেও টিকবা না, তো এই 5 মিনিট যাবে। তো 55 মিনিটের মধ্যে তোমার আনসার করতে হবে 100টা এমসিকিউ। 55 মিনিটের মধ্যে 100টা এমসিকিউ, তার মানে একটার জন্য 30 থেকে 32 সেকেন্ড করে পাবা। এটাও মোর দেন এনাফ যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো। তো প্রিপারেশনটা সেভাবেই হওয়া উচিত তোমাদের। তো ফিজিক্সের ক্ষেত্রে যারা ভালো ভালো মেডিকেলে টিকে, যারা ভালো মেডিকেলে টিকে তারা মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্সে 20-এ 20 তুললে, এবং এটা সম্ভব। তুমি মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্সে 20-এ 20 তোলা পসিবল। এটা তুমি যে কোনো কারো থেকে জিজ্ঞেস করো, যারা ভালো ভালো মেডিকেলে টিকছে ওরা ফিজিক্সে 20-এ 20 তুলছে। 20, 18, 19, 20, ম্যাক্সিমাম 20-এ 20। যদি প্রশ্নের গরমিল না হয় 19, গরমিল না হইলে 20, গরমিল হইলে 19, 18, এর নিচে যাবে না জীবনে। তো ফিজিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টারের কি কি পড়বো আমরা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, আমি সেটা জাস্ট লিখে দিচ্ছি। তোমরা এখন ইন্টারমিডিয়েটে থাকতেই ফিজিক্স পড়ার সময় একটা চ্যাপ্টারের ওই সব বিষয়গুলো একটু ভালো মতো মনোযোগ দিবা, ঠিক আছে? আচ্ছা, তো ফিজিক্সের একটা চ্যাপ্টারের প্রতি আমাদের অ্যাপ্রোচ কিভাবে হবে একটু দেখি। আমরা একটা চ্যাপ্টারের যত একক আছে সব মুখস্থ রাখবো। মাত্রা, বৈশিষ্ট্য, বিভিন্ন রাশির বৈশিষ্ট্য বা বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মাস্ট হচ্ছে। উদাহরণ মাস্ট। ছোটখাটো ম্যাথ, একক, মাত্রা, বৈশিষ্ট্য, উদাহরণ, ছোটখাটো ম্যাথ। ছোটখাটো ম্যাথ বলতে কি এতটুকু নাকি আরো ছোট? আরো ছোট না। মেডিকেলের একটা মিথ প্রচলিত আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 4 আঙ্গুল দিয়ে ঢাকা যায়, সেসব প্রশ্নগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন 4 আঙ্গুল দিয়ে ঢাকা যায় মানে, মনে করো এটা একটা প্রশ্ন, এটার উত্তরটা এখানে দেওয়া আছে, তোমার বইয়ে সমাধান করা আছে, সেটা তুমি 4 আঙ্গুল দিয়ে ঢাকলে মানে 4 আঙ্গুল দিলে প্রশ্ন আর উত্তর ঢেকে যাচ্ছে, তার মানে ওই ম্যাথটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ওটা এভাবে উল্টাই দেখবা, যদি দেখো যে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল তাহলে তো টেকনিকটা শিখবা, আর যদি দেখো যে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না কিন্তু ছোট ম্যাথ, তাহলে আনসারটা ডিরেক্ট মুখস্থ, কিছু করার নাই, আনসারটা ডিরেক্ট মুখস্থ। ওকে, আমরা রিস্ক নিব না, আমরা পড়ার সময় ভালো মতো পড়বো। আচ্ছা, এবার চলো বিসমিল্লাহ করি। আমরা বিসমিল্লাহ করে আমরা আমাদের চ্যাপ্টারে ঢুকতেছি। তোমরা লিখার জন্য তাড়াহুড়া করবে না, ক্লাসটা বুঝো। হ্যাঁ, লিখার জন্য পারলে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি হয়তো স্লাইডটা গ্রুপে আপলোড করে দিব, তুমি এখন যদি লিখতে পারো লিখে ফেলো, কিন্তু আমি যখন কথা বলবো অবশ্যই কথাগুলো শুনবা, কারণ কথার মধ্যেও দেখবা অনেকগুলো এমসিকিউ লুকায় আছে। তুমি লিখতেছো সেগুলো মনে থাকবে, কিন্তু আমার কথাগুলো যদি না শোনো এক্সট্রা কিছু কিছু এমসিকিউ তোমার মিস যেতে পারে। তো কথাগুলো একটু ভালো মতো শুনো। আচ্ছা,
দেখো রাশি কাকে বলে বলো তো? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশি মানে তার একক মাত্রা দুইটাই থাকবে। রাশি মানে তার একক মাত্রা দুইটাই থাকবে। কিন্তু আমি যদি বলি এমন একটা রাশি বলো যার শুধু একক আছে মাত্রা নাই, একক আছে মাত্রা নাই, তাহলে তোমার উত্তর হবে সেটা হচ্ছে কোণ। কোণের একক আছে, যেমন ডিগ্রি, রেডিয়ান, ওদের কোনো মাত্রা নাই। তাহলে কোণ এমন একটা রাশি যার একক আছে মাত্রা নাই। রাশি মানে তার একক মাত্রা দুইটাই থাকবে, কিন্তু এক্সেপশন কোণ। কোণের একক আছে মাত্রা নেই। আরেকটা হচ্ছে এককও নাই মাত্রাও নাই, যেগুলো হচ্ছে একই ধরনের রাশির অনুপাত, সেটা যেমন বিকৃতি। তুমি বলতে পারো পয়জনের অনুপাত সেম। আচ্ছা, এককও নাই, একক নাই, মাত্রাও নাই। ওকে, আচ্ছা এবার আমি দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। যে আমি যদি এখানে লিখি রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলারের হচ্ছে শুধু মান আছে, দিক নাই। স্কেলার রাশির মান আছে, দিক নাই। আর ভেক্টর রাশির মান ও দিক উভয় আছে। ওকে, আচ্ছা এখন আমাদের এই চ্যাপ্টারটার নামে হচ্ছে ভেক্টর, তো আমরা এই ভেক্টর নিয়েই পড়াশোনাগুলো করব। এই ভেক্টর নিয়ে যেহেতু পড়াশোনা করব, একটু খেয়াল করো ভেক্টর রাশিকে প্রকাশ কিভাবে প্রকাশ করা যায় একটু দেখো। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? দুইভাবে। দেখো চিহ্ন দ্বারা দুইভাবে বলতেছি, এটা একটু মাথায় রাখবা। পরীক্ষায় বারবার মনে হবে চিহ্ন দ্বারা, তোমার মনে হবে যে চারভাবে দাগাইতে, আসলে চিহ্ন দ্বারা দুইভাবে, অক্ষর দ্বারা চারভাবে। তো আমি লিখতেছি দেখো, চিহ্ন দ্বারা দুইভাবে। কি কি? এই যে দেখো, একটা হচ্ছে অক্ষর দ্বারা, আরেকটা হচ্ছে সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা, সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা আবার চারভাবে। কিভাবে? দেখো, কোনো একটা অক্ষরের উপর অ্যারো চিহ্ন দিয়ে, কোনো একটা অক্ষরের উপরে বার চিহ্ন দিয়ে, কোনো একটা অক্ষরের নিচে বার চিহ্ন দিয়ে, অথবা পুরো অক্ষরটাকেই বোল্ড করে দিয়ে। পুরো অক্ষরটাকে কি করে দিয়ে? বোল্ড করে দিয়ে। আর সরল রেখা দ্বারা কিভাবে? এই যে সিম্পল ভাবে অ্যারো অ্যারো অ্যারো, সরল রেখা দিয়ে এইকে। তাহলে ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা কয়ভাবে? দুইভাবে। অক্ষর দ্বারা চারভাবে। কিভাবে? সবগুলো এখানে দেওয়া আছে। উপরে অ্যারো, উপরে বার, নিচে বার, পুরাটাই বোল্ড করে দিয়ে। আর এগুলো হচ্ছে ভেক্টর রাশিগুলোর প্রকাশ। আর ওদের যদি মান প্রকাশ করতে চাই, জাস্ট ওদেরকে মডুলাস চিহ্নের ভিতরে ঢুকাই দিবা। মড চিহ্নের ভিতরে হইলে মান, আর ভেক্টর রাশি বললে মড চিহ্নগুলো ছাড়া দিবা। ওকে, দেখো এরপরে আমরা ভেক্টর রাশিসমূহ মনে রাখব। ভেক্টর রাশিসমূহ মনে রাখা কিন্তু খুবই জরুরি। দেখো, ভৌত রাশিতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলি আমরা। এর মধ্যে স্কেলার আছে, ভেক্টরও আছে। স্কেলার রাশি মনে রাখা অনেক কষ্টকর, কারণ সব কিছুরই মান আছে। কিন্তু আমরা যদি ভেক্টর রাশিগুলো মনে রাখি, তাহলে আমাদের জন্য এই ভেক্টর রাশি ছাড়া বাকি যা আছে সবই তো স্কেলার, ঠিক না? এভাবে মনে রাখতে পারবো। তো ভেক্টর রাশি মনে রাখার একটা টেকনিক, এটা আমি আমার ক্লাসের সময় বারবার বলি, আবারও বলতেছি,
একটু শুনে রাখো, এই ভেক্টর রাশি মনে রাখার টেকনিকটা আমি লিখতেছি, একটু খেয়াল করবা। আচ্ছা, ভব মানে হচ্ছে পৃথিবী। পৃথিবীতে যারা গ্রেট দেখবা তাদের প্রেমের টানে প্রিয়তমরা ভাসে। প্রিয়তমরা ভাসবে কারা? যারা গ্রেট, ওদের প্রেমের টানে ভাসতে থাকে, ঠিক না? ওদের প্রেমের টানে ভাসতে থাকে। তো আমি সেখান থেকেই বলতেছি, দেখো, ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে। ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে। এখন এগুলা একটা একটা অক্ষর দিয়ে এক একটা রাশি হয়। তুমি দেখো, ভবে, ভবে দিয়ে হচ্ছে ভরবেগ, বে দিয়ে হচ্ছে বেগ। এগুলো সব তোমরা জানো। বাসার মধ্যে চিল্লাই চিল্লাই বলো, যাতে তোমার বাবা মা বুঝতে পারে যে তুমি ক্লাস করতেছো। স দিয়ে কি? স্মরণ। স দিয়ে স্মরণ। ব দিয়ে বল। প্র দিয়ে প্রাবল্য। ও দিয়ে ওজন। ততে ত্বরণ। মতে মন্দন। ভাতে ভ্রামক। সাতে সান্দ্রতা গুণাঙ্ক। কতে, কতে হচ্ছে কার্ল। এই চ্যাপ্টারে পড়ছো না ভেক্টরে? কার্ল। ততে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। দেখো, গতে হচ্ছে গ্রেডিয়েন্ট। এই চ্যাপ্টারে পড়ছো। দেখো, ট বা টের এই শব্দটাতে এটা হচ্ছে টর্ক। টর্কের অপর নাম কৌণিক বল। টর্কের অপর নাম ঘূর্ণন বল। টর্কের অপর নাম বলের ভ্রামক। টর্কের অপর নাম দ্বন্দ্বের ভ্রামক। এই একজনের নাম কতগুলো দেখছো? টর্ক, কৌণিক বল, ঘূর্ণন বল, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। আচ্ছা, প্রেমের টান। প্রেমের টান এটা হচ্ছে মহাকর্ষীয়, সরি, প্রেমের টান। প্রেমের টান, পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান। প্রেমের টান দিয়ে কি? পৃষ্ঠ টান। তাহলে আমি যদি দেখো, চিল্লাই পড়লে হেমায়তপুর পাঠিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, দেখো, ভেক্টর রাশি সমূহ মনে রাখার টেকনিক কি? ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে। আচ্ছা, ভরবেগ, বেগ, স্মরণ, বল, প্রাবল্য। প্রাবল্য, শুধু প্রাবল্য লেখার অর্থ হচ্ছে, আমি যদি প্রাবল্য শব্দটা যেখানেই দেখব, প্রাবল্য শব্দ যেখানেই দেখবো, আমি কি দাগাবো? আমি দাগাবো ভেক্টর রাশি। যেমন আমি তোমাকে যদি প্রশ্ন করি, তড়িৎ প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। চুম্বক প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। মহাকর্ষীয় প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। মানে আমি যদি প্রাবল্য শব্দটা দেখি, আমি ভেক্টর রাশি দাগাবো। আচ্ছা, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক। ভ্রামক, আমি ভ্রামক শব্দটা দেখলেই কি দাগাবো? ভেক্টর রাশি। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, বলের ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। চৌম্বক ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। দ্বন্দ্বের ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। জড়তার ভ্রামক কি রাশি? আটকাই গেছি না? জড়তার ভ্রামক তো স্কেলার রাশি। তাহলে আমি তো বলছি ভ্রামক দেখলেই কি দেখাইতে? ভেক্টর দেখাতে। তার মানে জড়তার ভ্রামক হচ্ছে এক্সেপশন। জড়তার ভ্রামক আমাদের টেকনিকের এক্সেপশন। তাহলে এক্সেপশনটা লিখে রাখি। এক্সেপশনটা লিখে রাখি, জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক স্কেলার রাশি। আমরা এখনো টেকনিক এডিট করতেছি, টেকনিকে এখনো এডিট চলতেছে। যেমন একটা এক্সেপশন পাইছি, লিখে ফেলছি। আচ্ছা, সান্দ্রতা গুণাঙ্ক, কার্ল, গ্রেডিয়েন্ট, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র দেখো, পৃষ্ঠটান, টর্ক, কৌণিক বল, ঘূর্ণন বল, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, এগুলো সব কি? ভেক্টর রাশি। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তড়িৎ বিভব কি রাশি? স্কেলার। কেন? টেকনিকে নাই, সেজন্য। টেকনিকে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বিভব নাই। আচ্ছা,
এবার আরেকটা দেখো, মান এবং দিক থাকা সত্ত্বেও, মান ও দিক থাকা সত্ত্বেও, মান এবং দিক আছে কিন্তু তাও সে স্কেলার, ভেক্টর না, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। কারণ তড়িৎ প্রবাহকে উপাংশে বিভক্ত করা যায় না, ও ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, এইসব কারণে। ভেক্টর শুধু মান এবং দিক থাকলেই হবে না, ওদের বৈশিষ্ট্যগুলোও থাকতে হবে। তড়িৎ প্রবাহের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো নাই, সোজা কথা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি রেডি। এখন আমি তোমাকে প্রশ্ন করি, কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক বল, এগুলো কোন রাশি? এগুলো ভেক্টর রাশি না? কিন্তু আমাদের টেকনিকে শব্দগুলো দেখতেছি না। তো আমি একটু এডিট করে দিচ্ছি, এই শব্দগুলোর আগে ভরবেগ, বেগ, সরণ, বল, এই সবার আগে যদি কৌণিক থাকে, কৌণিক থাকলেও কি হবে? ভেক্টর রাশি হবে। কৌণিক থাকলেও সেগুলো কি হবে? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি সমূহ মনে থাকবে? ভেক্টর রাশি সমূহ মনে থাকবে? কমেন্ট করো। মনে থাকবে কিনা কমেন্ট করো। তোমাদের ডক্টর মোহাম্মদ সাজেদ স্যারও কমেন্ট করছে। আচ্ছা, মনে থাকবে? আচ্ছা, মনে থাকলে আমাকে বলো, তড়িৎ বিভব কি রাশি? তড়িৎ বিভব কি রাশি? টেকনিকে আছে? নাই, তাহলে স্কেলার। তুমি ডাইভারজেন্স কি রাশি? টেকনিকে আছে? কোথাও ড দেখতেছো? নাই, স্কেলার রাশি। মানে আমার টেকনিকের বাইরে কোনো একটা শব্দ শুনলেই বলবো কি? স্কেলার। টেকনিকের বাইরে কোনো একটা শব্দ শুনলেই কি বলবো? স্কেলার বলবো। আচ্ছা, এরপরে দেখো, ভেক্টর রাশির বৈশিষ্ট্যে যাচ্ছি। বৈশিষ্ট্যে, হ্যাঁ মনে থাকবে। জি ভাইয়া অনেকে কমেন্ট করতেছে। আচ্ছা, যারা কমেন্ট করতেছে ওদের পড়াগুলো বেশি মনে থাকবে। ক্লাসে তো চিল্লাই চিল্লাই একসাথে রেসপন্স করা, এখন আমি তো রেসপন্সগুলো শুনতেছি না, এখন কমেন্ট দেখে আমার মানসিক শান্তি হবে আর কি। ক্লাসে তো সবার থেকে রেসপন্সটা নিই। ক্লাসে কনসেন্ট্রেশন পরীক্ষা নিয়েছিলাম, মনে আছে? হাত তুলতে হবে কিন্তু মুখে বলা যাবে না, ওইরকম টেস্ট করছিলাম। তো এখানে সম্ভব হচ্ছে না, অনলাইনে অসুবিধা নেই। তো অনলাইনে আমি কমেন্টটা দেখে বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা। দেখো, ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো লিখব। বৈশিষ্ট্য অনেক আছে, এর মধ্যে আমি শুধু দুইটা লিখব। এক, সমজাতীয় ভেক্টরকে, দেখো সমজাতীয় ভেক্টরকে যোগ, বইয়ে লিখছে যোগ করা যায়, আমি আলাদা করে আরেকটা লিখতেছি যোগ বা বিয়োগ, অসুবিধা নেই। যোগের নিয়মেই বিয়োগটা করা যায়, সমস্যা নেই, যোগ বা বিয়োগ করা যায়। সমজাতীয় ভেক্টরকে যোগ বা বিয়োগ করা যায়। সমজাতীয় মানে, সম মানে একই, একই জাতের গুলাকে যোগ করতে পারবা। যেমন তুমি সরণের সাথে সরণই যোগ করতে পারবা, সরণের সাথে সরণ যোগ করতে পারবা, একই জাতীয়। কিন্তু তুমি যদি সরণের সাথে বেগ যোগ করতে যাও তাহলে ঝামেলা লাগবে, সরণের সাথে তুমি বেগ যোগ করতে পারবা না, কারণ ওরা ভিন্ন জাতের। এই সরণ একটা জাতের, বেগ আরেকটা জাতের। তাহলে ভিন্ন জাতীয়গুলোকে যোগ বা বিয়োগ করা যায় না, ভিন্ন জাতীয়গুলোকে যোগ বা বিয়োগ করা যায় না। তো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, বলো তো ভিন্ন জাতীয় ভেক্টরকে নিচের কোনটি করা যায়? ভিন্ন জাতীয় ভেক্টরকে নিচের কোনটি করা যায়? অপশন এ যোগ, অপশন বি বিয়োগ, অপশন সি গুণ, অপশন ডি কোনোটিই নয়। ভিন্ন জাতীয় ভেক্টরকে নিচের কোনটি করা যায়? অপশন এ যোগ, বি বিয়োগ, সি গুণ, ডি কোনোটিই নয়। আনসার দাও তো, আনসার দাও, আনসার দাও। যারা স্টেথোস্কোপ বইটা পাও নাই, আইডি কার্ড দেখায় নিয়ে নিবা। দেখো কয়েকজন উত্তর দিছে কোনোটি নয়।
এটা কমন সেন্সে, এই যে আমি বললাম যে সমজাতীয় ভেক্টরকে যোগ বা বিয়োগ করা যায়, বাকি এক্সট্রা কথাটা বলি নাই, এই জন্য তোমাদের মাথায় সেট করা আছে কোনো কিছু করা যায় না। তাহলে আমি তোমাকে একটু দেখাই যে কাজের সূত্র মনে আছে, ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা, মনে আছে কাজের সূত্র? এফ এস কস থিটা মানে কি এফ ভেক্টর ডট এস ভেক্টর। এই এফটা কি ছিল? বল। এফটা কি ছিল? বল। এসটা কি? সরণ। এরা দুইটা কি একই জাতের? বল এক জাতের, সরণ অন্য জাতের, কিন্তু এই দুইটাকে গুণ করলাম না, এই দুইটাকে গুণ করা যায় নাই? অবশ্যই গেছে। তাহলে আনসার হবে সি, গুণ করা যায়। ভিন্ন জাতীয় ভেক্টরকে কি করা যায়? গুণ বা ভাগ, তুমি গুণ বা ভাগ বলতে পারো, তাহলে গুণ করা যায়। তাহলে এটা একটু আলাদা করে লিখে রাখো, ভিন্ন জাতীয় ভেক্টরকে, এটা বইয়ে নাই কিন্তু তোমার বুঝে নিতে হবে, বইয়ে নাই কিন্তু তোমার বুঝে নিতে হবে, ভিন্ন জাতীয় ভেক্টরকে গুণ করা যায়। ওকে, ভিন্ন জাতীয় ভেক্টরকে গুণ বা ভাগ, তো ভাগটা গুণের আকারে করা যায়, সেজন্য আমি একটা কথাই লিখতেছি, গুণ করা যায়। আচ্ছা, এরপর যে কি ক্লাস করতেছে, আচ্ছা শুনো, এরপর একটা ভেক্টর রাশিকে যে উপাংশে বিভক্ত করা যায় যে জানো? কয়টা? কমেন্ট করো, একটা ভেক্টর রাশিকে কয়টা উপাংশে বিভক্ত করা যায়? কমেন্টে জানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটি ভেক্টর রাশিকে ড্যাশ উপাংশে বিভক্ত করা যায় কয়টি? দেখো, একজন উত্তর দিছে দুইটা, বাকিরা সবাই দেখি জানে অসংখ্য। দেখো অনেকে কিন্তু দুইটা উত্তর দিয়ে ফেলে। তোমার যদি অপশনে তুমি কতে দেখো যে দুইটা, তুমি দেখবা যে অনেকেই দাগাই ফেলছে, শুরুতেই দুইটা দাম করে দাগাই ফেলছে। কেন? কারণ আমরা ভেক্টর চ্যাপ্টারটাতে ম্যাথ করার সময় দেখতেছিলাম আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, আর ভাই ওগুলা তো হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, কিন্তু ভেক্টর রাশিকে চাইলে তুমি কোটি কোটি উপাংশে বিভক্ত করতে পারবা। যেটা আমরা ম্যাথ করার সময় ধরে নিই সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেই দুইটা ধরে নিই, সেজন্য তোমার মাথায় হয়তো সেট হয়ে আছে দুইটা উপাংশে বিভক্ত করা যায়। আসলে একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অর্থাৎ অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। অর্থাৎ কি? অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়, এটা কিন্তু মনে রাখবে। একটা ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। আচ্ছা, এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, ইশাক স্যারের বইয়ে 6টা বৈশিষ্ট্য আছে, ওগুলো রিডিং করলেই পারবা। মেইনগুলো নিয়ে আমি তোমাদের এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে যেহেতু প্যাচাল করা যায়, সেজন্য আমি এই দুইটা বৈশিষ্ট্য তোমাদেরকে বুঝাই দিলাম। আচ্ছা, আর আজকের ক্লাসটা বললামই আমি মেডিকেল স্টাইলের ক্লাস, তো তুমি এইচএসসি রিলেটেড আশা করিও না, আর শুরুর দিকে এগুলো এইচএসসির সাথেও মিলতেছে, সেজন্য তুমি হয়তো মনে হতে পারে যে এইচএসসি আর মেডিকেলে সেম প্রিপারেশন, আস্তে আস্তে বুঝতে পারবা সেম না, একটু পরে বুঝতে পারবা, একটু পরে। এইচএসসির জন্য তুমি যা পড়ো তার 50% হচ্ছে মেডিকেল ফিজিক্স, 50% না 40% বলতে পারো। মেডিকেল ফিজিক্স এত শর্ট, মানে তুমি ফুল ফিজিক্স বইটাকে অনেক শর্ট করে ফেলতে পারবা, কিন্তু তোমার যদি বেসিক ভালো থাকে, তুমি যদি এইচএসসি ভালো মতো পড়ো, তোমার জন্য মেডিকেল ফিজিক্স খুবই খুবই ইজি হয়ে যাবে। ওই সামান্য কিছু প্যাচ আছে, ওই প্যাচগুলাই আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি, যেগুলো দিয়ে তোমাদেরকে জটিল করে ফেলবে। তো ওটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওদের কাছে সবই সহজ, যাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, একটু দেখো, ইশাক স্যারের বইয়ের কয়েক পেজ উল্টাইলেই দেখবা কিছু বিশেষ ভেক্টর দেওয়া আছে, কিছু বিশেষ ভেক্টর দেওয়া আছে। তো এর মধ্যে তোমরা বাসার মধ্যে আমার সাথে সাথে রিডিংটা পড়বা। অনেক ইজি ভাইয়া, আল্লাহ মেডিকেল কলেজ মিস, দুইটা উত্তর ভুল দিচ্ছ, সমস্যা নাই, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে সেজন্যই তো ক্লাসটা করতেছে, যাতে দুইটা উত্তরও ভুল না দাও, ঠিক না? এই দুইটা উত্তর যেহেতু একবার ভুল দিয়ে ফেলছে, এটা আর ভুল দিবা না। আচ্ছা, একটু দেখো, একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি কি করতেছি, সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস, ইংলিশ নামটা কেন লিখছেন আপনার অনেক তেল, সেজন্য লিখছেন আর কি, না আমার অনেক তেল না। আমার তেল থাকলে
তাও লিখতাম না যদি এটা ইম্পর্টেন্ট না হইতো। ইংলিশ শব্দ কেন ইম্পর্টেন্ট? ইংলিশ শব্দ ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন বাংলায় লিখতেছে ঠিক আছে, কিন্তু অপশন দিয়ে দিচ্ছে ইংলিশে। তো তুমি যদি লাইক ভেক্টর মানে যে সদৃশ ভেক্টর সেটাই যদি না জানো, মানে সদৃশ ভেক্টর ইংলিশ নাম না জানো, লাইক ভেক্টর লেখা দেখলে তো তুমি বলবো পছন্দ ভেক্টর, পছন্দ ভেক্টর মনে হয়, তুমি অর্থই জানো না, সেই জন্য তোমার মনে হবে পছন্দ ভেক্টর, এটা তো অপশন থেকে বাদ, এরকম মনে করে বাদ দিয়ে ফেলবা না। তো সেই জন্য ইংলিশ নামটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ নাম সহ পড়া লাগবে, এটা কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, তো এখন আমি জাস্ট চিত্র আঁকবো, দেখো চিত্র আঁকবো, এরপর আমি ব্যাখ্যা করব, তোমরা আমার চিত্রটা দেখবা, আমার ব্যাখ্যা করার স্টাইলটা দেখবা, পরেরগুলা বাসার মধ্যে চিল্লাবা, আমিও তোমাদের সাথে চিল্লাবো, কিন্তু আমি একটু আস্তে আস্তে চিল্লাবো। আচ্ছা, একটু দেখো সদৃশ ভেক্টর, এটা একটা ভেক্টর রাখছি এ, এটা আরেকটা ভেক্টর রাখছি বি। দেখো আমি ব্যাখ্যা করতেছি এ এবং বি দুইটারই দিক একই, তা আমি এদিকে লিখতেছি দিক, আগে দিকটা বলতেছি, দিক একই। মান কি সমান? না, মান অসমান। তাইলে আমি যদি বলি দুটা ভেক্টরের দিক একই এবং মান অসমান হলে তাদেরকে পরস্পরের সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলবো। কি বলছি? দুটি ভেক্টরের দিক একই এবং মান অসমান হলে, দেখছো দিক একই মান অসমান, চিত্র দেখে ব্যাখ্যা করতেছি, দিক একই মান অসমান তাদেরকে বলবো সদৃশ ভেক্টর। এরপরটা আঁকতেছি, তোমরা বাসার মধ্যে চিল্লাও, পড়াশোনা নিয়ে চিল্লাইলে কোনো গার্ডিয়ানে বকা দিবে না, টেনশন নিও না, আবার পাগলের মতো চিল্লাইও না, সেটা একটা বড় বিষয়। আচ্ছা একটু দেখো, খেয়াল করো, এ আর একটা কি বি, দুইটাই কি দিক একই, মানও আঁকছি সমান, তাহলে দিক একই মান সমান। যদি দুইটি ভেক্টরের দিক একই এবং মান সমান হয় তাদেরকে কি বলবো? সমান ভেক্টর। এবার আসো বিসদৃশ ভেক্টর আঁকতেছি, ব্যাখ্যা তোমাদের হাতে, ব্যাখ্যা তোমাদের হাতে। দিক বিপরীত, মানও সমান না, দিক বিপরীত মানও সমান না, তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। দিক বিপরীত মান অসমান, তাদেরকে বলবো বিসদৃশ বা আনলাইক ভেক্টর। আচ্ছা এরপর দেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বা আরেকটার নাম হতে পারে ঋণ ভেক্টর। ঋণ ভেক্টর ইংলিশ নাম হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর আঁকতেছি, দেখো মান সমান দিক বিপরীত, তাহলে আমি লিখতেছি দিক বিপরীত মান সমান, তাহলে তাদেরকে পরস্পরের কি বলবো? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দেখো একজন যদি উত্তর দিকে যায় অন্যজন যাবে দক্ষিণ দিকে, একজন যদি পূর্ব দিকে যায় অন্যজন যাবে পশ্চিম দিকে। সেম ভাবে বিসদৃশের ক্ষেত্রেও সেম, একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে, একজন পশ্চিমে গেলে আরেকজন পূর্বে। আচ্ছা তাহলে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর নামে কিছু আছে, তোমরা স্টার দিয়ে লিখে রাখবা। ধনাত্মক ভেক্টর বলতে কিছু নাই, মানে আমাদের এই ইশাক স্যারের বইয়ে দেখবা ধনাত্মক ভেক্টর বলতে কোনো বিশেষ ভেক্টর নাই। ধনাত্মক ভেক্টর বা ধন ভেক্টর বলতে কিছু নেই, এটা ঋণাত্মক ভেক্টরের নাম আসছে সেজন্য লিখে ফেলতেছি, বলতে কিছু নেই। ওকে, আচ্ছা একটু বোঝা গেছে? একটু জাস্ট চিত্র আঁকবো, চিত্র দেখে দেখে বুঝে যাচ্ছি আমরা, চিত্র দেখে দেখে সংজ্ঞা মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা তো পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে? তোমাকে একটা সংজ্ঞা দিয়ে দিবে, ওই সংজ্ঞাটা দিয়ে বলবে এটি কোন ভেক্টর প্রকাশ, কোন ভেক্টরকে নির্দেশ করছে। তারপর অপশনের মধ্যে অপশনগুলো বাংলায়ও থাকতে পারে ইংলিশেও থাকতে পারে। যেমন এরকম দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে পরস্পরের কোন ভেক্টর বলে? অপশন এ লাইক ভেক্টর, বি আনলাইক ভেক্টর, সি নেগেটিভ ভেক্টর, ডি ইকুয়াল ভেক্টর। অবশ্যই সি নেগেটিভ ভেক্টর, মান সমান দিক বিপরীত বলছি, তো তোমার এইভাবে দাগাইতে হবে, বুঝতে হবে। আচ্ছা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বা ইংলিশে হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। দেখো
এটার ক্ষেত্রে দোনোটারই দেখো খেয়াল করবা দিক একই, একদম মনোযোগ দিয়ে দেখবা দিক একই, কিন্তু মানটা হচ্ছে বিপ্রতীপ বা উল্টা। দিক একই মান উল্টা, দিক একই মান উল্টো, উল্টো বা বিপ্রতীপ বলে আর কি এটাকে। তাইলে আমরা যদি দেখি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল কিন্তু তাদের মান পরস্পরের বিপ্রতীপ, তাইলে তাদেরকে বলবো আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তোমাকে যদি বলি উত্তর দিকে অগ্রসর কোনো একটি ভেক্টরের, উত্তর দিকে যাচ্ছে একটা ভেক্টর, তার বিপ্রতীপ ভেক্টরটা কোন দিকে যাবে? উত্তরেই, কারণ বিপ্রতীপ মানেই কি দোনোটার দিক একই। উত্তর দিকে অগ্রসর কোনো একটা বিপ্রতীপ ভেক্টরের কোন একটি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর উত্তর দিকেই অগ্রসর হবে। ওকে, মনে থাকবে? আচ্ছা, এরপর শূন্য ভেক্টর আর সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর মানে প্রপার ভেক্টর, শূন্য ভেক্টর মানে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। এটার প্রথমত শূন্য ভেক্টরে দেখো, শূন্য ভেক্টর মানেই হচ্ছে কি যার মান শূন্য, যার মান শূন্য তাকে কি বলবো? শূন্য ভেক্টর। আর সঠিক ভেক্টর মানে হচ্ছে যার মান শূন্য না বা শূন্য নয়, শূন্য নয়। ইশাক স্যারের বইয়ে হয় লিখে ফেলছে, তুমি ওটা কেটে নয় করবা। যেসব ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে বলবো সঠিক ভেক্টর, আর যেসব ভেক্টরের মান শূন্য তাদেরকে বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের আরো কিছু বৈশিষ্ট্য আছে। শূন্য ভেক্টরের দিক আছে? অনেকে বলবে যে না নাই, আসলে দিক আছে, সুনির্দিষ্ট দিক নাই। যে দিক আছে, দিক আছে বলেই তো সে ভেক্টর, নাইলে তো ভেক্টর বলতাম না। তার সুনির্দিষ্ট কোনো দিক নাই, সুনির্দিষ্ট কোনো দিক নাই, কারণ তার তো পাদবিন্দু এবং শেষ বিন্দু একই, সেজন্য আর কি সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই। তারপর এর আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, আদি বিন্দু ও শেষ বিন্দু একই। এই যে একটা জিনিস খেয়াল করছো, এখানে তিনটা বৈশিষ্ট্য। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এইরকম তিনটা বৈশিষ্ট্য যেখানে যেখানে দেখবা সেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তুমি একটা চ্যাপ্টার যে কোনো সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনোটার যে কোনো সাবজেক্টে তুমি যখন দেখবা তিনটা উদাহরণ, তিনটা বৈশিষ্ট্য বা তিনটা কিছু আছে, তুমি ওগুলো একটু ভালো মতো শিখবা। কারণ তোমাকে 4 নম্বরে এমন একটা অপশন দিয়ে দিবে যেটা এদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বা উদাহরণের মধ্যে পড়ে না। তিনটা মানে ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। আচ্ছা, এবার একটু করে আমরা শূন্য ভেক্টরের গুরুত্ব পড়ব। শূন্য ভেক্টরের গুরুত্ব, শূন্য ভেক্টরের গুরুত্ব মানে শূন্য ভেক্টরের কেন দরকার পড়ছে। শূন্য ভেক্টরের গুরুত্ব, দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে। কি ইউজ করা হয়? শূন্য ভেক্টর। দুটি বিপরীত ভেক্টরের যোগফল বোঝাতে। লাস্ট, সমবেগে অগ্রসর কোন বস্তুর ত্বরণ কত বলতো? 0। সমবেগ মানে ত্বরণ 0, অগ্রসর কোন বস্তুর ত্বরণ বোঝাতে। ওকে, আচ্ছা, মনে থাকবে আশা করি। আচ্ছা, সুনির্দিষ্ট দিক নেই, দিক সুনির্দিষ্ট লিখছে কে? সুনির্দিষ্ট দিক নেই বলছে। আচ্ছা, এগুলো হচ্ছে শূন্য ভেক্টরের গুরুত্ব। আবারও তিনটা অপশন, তার মানে ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো? আচ্ছা, কিছু উত্তর দাও। উত্তর দাও, ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? তাড়াতাড়ি উত্তর দাও। চিহ্ন দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? তাড়াতাড়ি উত্তর দাও।
কই আরো লাগবে, শাবাশ, ভুল কেউ করো নাই। চিহ্ন দ্বারা 2 ভাবে, অক্ষর দ্বারা, সরল রেখা দ্বারা, অক্ষর দ্বারা আবার 4 ভাবে। আচ্ছা, এবার একটু দেখো পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর এগুলা মনে রাখার জন্য জাস্ট একটা শব্দ মনে রাখবা, এটা হচ্ছে ঘূর্ণনের সাথে, দেখো এটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়, ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, আর এটা হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত। এগুলা দেখবা তোমাদেরকে অনেকে এগুলো মনে রাখার টেকনিক বলতেছে, ভাই মনে রাখার টেকনিক দরকার নাই। পোলার ভেক্টর মানে কি ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, আর অক্ষীয় ভেক্টর মানে ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তোমাকে যদি আমি প্রশ্ন করি ভরবেগ এটা কি ঘূর্ণনের সাথে সম্পর্কিত? না, নয়, এটা নয়। তাহলে ভরবেগ একটা পোলার ভেক্টর। তোমাকে যদি বলি বেগ, বেগ কি ঘূর্ণনের সাথে সম্পর্কিত? না। সরণ না, ত্বরণ না, বল না, তারপর ওজন না, এগুলো সব ঘূর্ণনের সাথে সম্পর্কিত না। এগুলো কি রাশি? পোলার ভেক্টর, পোলার ভেক্টর রাশি। তাহলে ঘূর্ণনের সাথে সম্পর্কিত কি? কৌণিক ভরবেগ, এটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। কৌণিক বেগ ঘূর্ণনের সাথে সম্পর্কিত। কৌণিক ত্বরণ, কৌণিক বল, কৌণিক বলের অপর নাম কি? টর্ক, অপর নাম কি? বলের ভ্রামক, অপর নাম কি? দ্বন্দ্বের ভ্রামক। এগুলো সব কি রাশি? অক্ষীয় ভেক্টর। মানে তুমি মনে রাখবা, জাস্ট এক্সাম্পল এমনি কৌণিক শব্দ থাকবে এখানে, কৌণিক শব্দ থাকবে, এটা জাস্ট এমনি মনে রাখার জন্য, আর কমন সেন্স দিয়ে মনে থাকলে তো ভালো। কৌণিক শব্দ থাকলে সেগুলো হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল মানে উদাহরণ। আর এগুলো তো এমনি বুঝবা যেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, আর এটা যেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ওকে, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এখানে অক্ষীয় ভেক্টর। মিসকাত সোহানা। আচ্ছা, কৌণিক শব্দ দেখলেই বুঝে যাবে সেটা কি? অক্ষীয় ভেক্টর। এবার দেখো একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টরের সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে যার মান 1 একক, যার মান 1, তাকে একক ভেক্টর বলি। কোন একটা ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করা হয় এ ক্যাপ। এটা হচ্ছে কোন একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দিলে আমরা ওই ভেক্টর রাশিটার একক ভেক্টর পাবো। অর্থাৎ ভেক্টর রাশি থাকবে উপরে, তাকে তার মান দিয়ে ভাগ দিব, তার মান দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? একক ভেক্টর। একক ভেক্টরের দিকটা কোন দিকে? ওই বড় ভেক্টরটার দিকে, ওই ভেক্টরটা যেদিকে সেই দিকে একটি একক ভেক্টর পাবো। একক ভেক্টরকে প্রকাশ করা হয় এ ক্যাপ। এটা সমান কি? একটি ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দেওয়া। কোন একটা ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ দিলে যে ভেক্টরটি পায় তাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টরের মান কত? 1। আচ্ছা, এখন তোমরা ভেক্টর রাশির মান বের করতে জানো? তোমাকে যদি কোনো একটা ভেক্টর রাশি দিয়ে দিই, সেটার মান বের করার সূত্র আশা করি সবাই জানো। সেটা হচ্ছে দেখো, √of i এর সহগ স্কোয়ার প্লাস j এর সহগ স্কোয়ার প্লাস k এর সহগ স্কোয়ার। এটা তো সবাই জানি, ঠিক না? সবাই জানি। তাহলে উপরে একটা ভেক্টর রাশি আছে, সেটার মান কি হবে? i এর সহগকে ax, তাহলে ax স্কোয়ার, j এর সহগকে ay স্কোয়ার প্লাস k এর সহগকে az স্কোয়ার। ওকে, এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি একক ভেক্টর দিয়ে। যেমন কথার কথা, তুমি আমাকে বলো এটা কি একক ভেক্টর কিনা? এটা কি একক ভেক্টর? এই ভেক্টরটা কি একক ভেক্টর? তারপর আরেকটা ভেক্টর লিখতেছি, অপশন নাম্বার এ। এটা কি একক ভেক্টর? না, এটা একক ভেক্টর না। কেন? আমরা জানি একক ভেক্টর মানেই হচ্ছে তার মান কত? মান হইতে হবে 1। তো এটার মান কত? এটার মান হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার সমান সমান 5। এই 5টা কি 1? না, তার মানে এটা একক ভেক্টর না। এরপরে এটা
আসো এটার মান বের করি। এটার মান যদি বের করতে যাই, সাইন থিটা স্কোয়ার, এই যে সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, রুট 1 এর মান 1, তাহলে এটার মান আসতেছে 1, 1 এটা কি 1, 1 এর সমান অবশ্যই, তার মানে এটা একটা একক ভেক্টর, এটা একক ভেক্টর না। বুঝতে পারছো প্রশ্ন কিরকম হবে? একক ভেক্টর থেকে প্রশ্ন কিরকম হইতে পারে বুঝতে পারছো? আচ্ছা, এ না, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো এগুলো লিখা নিয়ে টেনশন করিও না, লিখা নিয়ে টেনশন করিও না, আমি হয়তো স্লাইড আপলোড দিয়ে দিব, তো টেনশন করিও না, একদম জাস্ট মাথার মধ্যে ইনফরমেশনগুলো নাও, আর যতটুকু লিখতে পারো লিখো, ইনফরমেশন মিস করিও না, ওকে? আচ্ছা, এবার দেখো জ্যামিতিক যোজন বা ভেক্টর বিয়োজনের 5টি সূত্র আছে। কয়টা? 5টা। জ্যামিতিক যোজন বা ভেক্টর বিয়োজন লিখছি, ভেক্টর যোজন লিখি নাই, খেয়াল করবা। জ্যামিতিক যোজন বা ভেক্টর বিয়োজনের 5টি সূত্র আছে। কয়টা? 5টা সূত্র। দেখো এই 5টা সূত্র মনে রাখার একটা টেকনিক বলবো। এর আগে দেখো ভেক্টর রাশি মনে রাখার টেকনিক কি ছিল? ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে, ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে। আচ্ছা, প্রেমের পরে কি হয়? প্রেমের পরে অনেকে বলবে টান হয়, আরে ভাই টেকনিকে না, প্রেমের পরে বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে করলে মাস্ট জামাইও লাগবে, বউও লাগবে। ওই বউটার নাম হচ্ছে সাতৃষা, বউয়ের নাম কি? সাতৃষা। সাতৃষা এখন বউ, সাতৃষা এখন কি? বউ। সাতৃষা বউ, সাতৃষা কি? বউ, সাতৃষা বউ। এই যে সা দিয়ে হচ্ছে আমি লিখতেছি সাধারণ সূত্র, দেখো নামগুলো মনে রাখতে হবে। সা দিয়ে হচ্ছে সাধারণ সূত্র, 3 দিয়ে ত্রিভুজ সূত্র, নট ত্রিকোণমিতিক সূত্র না, কিন্তু ত্রিভুজ সূত্র মনে রাখবা, ত্রিকোণমিতিক না, ত্রিভুজ। সা দিয়ে হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। ব দিয়ে হচ্ছে বহুভুজ সূত্র, আর রস্যৌ দিয়ে হচ্ছে উপাংশ সূত্র। রস্যৌ দিয়ে কি? উপাংশ সূত্র। ওকে, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, উপাংশ সূত্র মনে থাকবে। ত্রিকোণমিতিক সূত্র দেখো আমি আবার পড়তেছি, সাধারণ সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, ভুল বলতেছি না, ত্রিকোণমিতিক সূত্র বলতে কিছু নাই। সমান্তরাল সূত্র, সমান্তরাল সূত্র, ভুল বলতেছি না, এটা তো সামান্তরিক, তার মানে সমান্তরাল সূত্র বলতে কিছু নাই। বহুভুজ সূত্র, উপাংশ সূত্র। এই যে আমি তোমাকে যেগুলোতে পেঁচাচ্ছিলাম, ত্রিকোণমিতিক বলে সমান্তরাল বলে বলে পেঁচাচ্ছিলাম, ওগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। ওখানে অপশনে ওগুলো ছিল, যেগুলো না। তো বুঝতে হবে তোমার যে পড়ার সময় টেকনিক পড়তেছে ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে নামগুলো মনে রাখতে হবে। জাস্ট সাতৃষা বউ, সাতৃষা বউ বললেই হবে না, বুঝতে পারছো? আচ্ছা, যে কি তোমার 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 আচ্ছা, ভেক্টর যোগের 3টি সূত্র আছে। এরপরে হেডিং দিয়ে লিখবা ভেক্টর যোগের 3টা সূত্র আছে। যোগের, এটা আলাদা করে লিখছি, যোগের বা যোজনের। একটু আগে লিখছি জ্যামিতিক যোজন অথবা ভেক্টর বিভাজন বা বিয়োজন। এবার লিখতেছি ভেক্টর যোগের বা যোজনের 3টা সূত্র আছে। একটা হচ্ছে বিনিময় সূত্র বা ইংলিশ নাম হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ না, রিপ্লেসমেন্ট না, কমিউটেটিভ ল। বন্টন সূত্র, আরেকটা হচ্ছে সংযোজন সূত্র। বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোজন সূত্র, এগুলার ইংলিশ নামগুলো মনে রাখবা, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে এদের ইকুয়েশন থেকে। ইকুয়েশনগুলো দেখতে কিরকম দেখো। বিনিময় সূত্র, বিনিময় সূত্র মানে হচ্ছে তুমি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারা যে কথা, এদের স্থান বিনিময় করে লিখতে পারা সেম কথা, কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এরপরে দেখো বন্টন সূত্র। বন্টন সূত্র মানে এম, এদিকে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আছে, এরা
এদের সাথে আলাদা আলাদাভাবে বন্টন করে দিবা। এই এম আসছে, ওদের দরজায় বাড়ি দিয়ে বলতেছে নক নক, আমাকে ঢুকতে দাও। ঢুকতে দিছে, এম কে দুইজনেই একসাথে নিজের সাথে রেখে দিছে। এম পি এর সাথেও যাবে, এম কিউ এর সাথেও যাবে, মানে সমানভাবে বন্টন করে দিছে। অ্যাসোসিয়েটিভ ল, এটার জন্য আমি যেটা তোমাদেরকে বলি সব সময়, যে তুমি আগে উভয় পাশে পি প্লাস কিউ প্লাস আর উভয় পাশে লিখে ফেলবা, পি প্লাস কিউ প্লাস আর। এরপরে দুইজন দুইজন করে সংসার করাবা। প্রথমে দুইজনের সাথে এরকম, এরপরে পরের দুইজনকে এরকম, অথবা র্যান্ডমলি তুমি প্রথমে শেষের দুইজনকে দাও, পরে প্রথম দুইজনকে দাও, তোমার ইচ্ছা। মানে ব্রেকেটটা শিফট হচ্ছে, দেখো সংযোজন সূত্র কি, প্রথমে দুইজনের সাথে পরে অন্য দুইজন, জাস্ট ব্রেকেটটা এক ঘর সরে গেছে, ব্রেকেটটা এক ঘর সরে গেছে। তাহলে ইকুয়েশনগুলোও মনে থাকবে, আশা করি ইকুয়েশনগুলোও মনে থাকবে। ওকে, আচ্ছা একটু আশা করি বোঝা গেছে। এরপরে দেখো, এটা এমন একটা টেকনিক, এই যে ভেক্টর যোজনের কিছু উদাহরণ আছে, ভেক্টর বিয়োজন বা বিভাজনের কিছু উদাহরণ আছে। এগুলোতে সবাই প্যাচ খায়, এগুলোতে সবাই প্যাচ খায়। কমেন্টগুলো দেখো, আমি যদি উল্টো পুল্টো কমেন্ট দেখি আমি কিন্তু মিউট করে দিব, সোজা কথা। দুষ্টমি করো, ঠিক আছে, তো বেশি না, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ভেক্টর যোজন আর ভেক্টর বিয়োজনের উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। দেখো আমি ভেক্টর যোজনের উদাহরণ লিখতেছি, পাখি ওরা। নৌকার গতি, আরেকটা হচ্ছে গাড়িতে পড়ন্ত বৃষ্টি। নাকি উল্টা লিখে ফেলবা, পড়ন্ত গাড়িতে বৃষ্টি লিখবা, গাড়িতে পড়ন্ত বৃষ্টি। এগুলো হচ্ছে সব ভেক্টর যোজনের উদাহরণ। ওকে, যদিও এই পাখি উড়াটা অনেক কনফিউজিং বলে, আমি আপাতত ভেক্টর যোজনেই রাখতেছি, তোমরাও যোজনেই রাখো। আচ্ছা, এরপর ভেক্টর বিয়োজন বা বিভাজন। ভেক্টর বিয়োজন বা বিভাজন, এটা মনে রাখবা পাগল শশা দিয়ে। কি দিয়ে? পাগল শশা, পাগল শশা। দেখো কি দিয়ে কি একটু লিখতেছি, দেখো পা দিয়ে হচ্ছে পায়ে হাঁটা, গ দিয়ে হচ্ছে নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা, ল দিয়ে হচ্ছে লন রোলার, লন রোলার ঠেলা বা টানা, স দিয়ে হচ্ছে সরল দোলকের গতি, সরল দোলকের গতি। আরেকটা হচ্ছে সা, এই সা দিয়ে হচ্ছে সাইকেলের ক্র্যাঙ্কের গতি। ক্র্যাঙ্ক মানে বলতে পারো যে প্যাডেল, জাস্ট তুমি মনে রাখার সহজের জন্য আমি বলতেছি আর কি, ক্র্যাঙ্কের গতি। আচ্ছা, এবার দেখো ভেক্টর যোজনের ক্ষেত্রে পাখি ওড়া, নৌকার গতি, গাড়িতে পড়ন্ত বৃষ্টি। ভেক্টর বিয়োজন বা বিভাজন কিভাবে মনে রাখবো? পাগল শশা, পাতে পায়ে হাঁটা, গতে গুণ টানা, নৌকার গুণ টানা, লতে লন রোলার ঠেলা বা টানা, শতে সরল দোলকের গতি, সাথে সাইকেলের ক্র্যাঙ্কের গতি। এখানে ঝামেলা লাগে হচ্ছে নৌকা শব্দটা দেখলে, নৌকা শব্দটা দেখলে, নৌকার গতি, নৌকার গুণ টানা, দুইটা কিন্তু দুই ধরনের উদাহরণ। নৌকার গতি দেখলে দেখাবা ভেক্টর যোজন, ভেক্টর যোজন। নৌকার গুণ টানা যদি দেখো ভেক্টর বিয়োজন। এটা নিয়ে কনফিউশন লাগবে, সেটা নিয়ে প্রশ্ন চলে আসবে দেখবা। নৌকার গুণ টানা হলে ভেক্টর বিয়োজন, নৌকার গতি দেখলে ভেক্টর যোজন। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা,
এরপর একটু খেয়াল করো, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভেক্টর চ্যাপ্টারে কোন সূত্রটা তোমরা জীবনেও বলবা না, সেটা হচ্ছে এটা। মানে এটা ছোট বাচ্চাও বলবে। ছোট বাচ্চাকে যদি শিখাই দাও আর সমান √p² + q² + 2pq cos α, ওই ছোট বাচ্চাও বলবে না, কারণ তোমরা ওই সূত্র ওকে বারবার শিখাবা। কারণ এই সূত্রটাই এমন একটা সূত্র যেটা তোমরা জীবনেও ভুলো না, ঠিক না? আচ্ছা, তা r সমান √p² + q² + 2pq cos α, এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধির মান বের করার সূত্র। স্পিডে বলছি না? স্পিডে বলছি কারণ এটা তোমরা জানো। এখানে থিটা বের করার সূত্র হচ্ছে p এর সাথে কোণ বললে উপরে q sin α / p + q cos α, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। এই যে এখানে q এর সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। এগুলো জানো, এগুলো এইচএসসি লেভেলে তোমরা জানো। যেটা আমাদের এখন জানা দরকার সেটা হচ্ছে আলফা সমান 0 ডিগ্রি হলে, অর্থাৎ ভেক্টর দুটোটা একই দিকে ক্রিয়া করলে, ভেক্টর দুটো সমমুখী হলে আমরা লব্ধির মান পাই সর্বোচ্চ আর ম্যাক্স। এটা হচ্ছে p ভেক্টর প্লাস q ভেক্টর, লব্ধির সর্বোচ্চ মান পাই। এরপরে 2 নম্বরে আলফা সমান 180 ডিগ্রি হলে, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর বিপরীতমুখী হলে তখন আমরা লব্ধির সর্বনিম্ন মানটা পাই, লব্ধির মিনিমাম ভ্যালুটা পাই, সেটা হচ্ছে p ডিফারেন্স q, মানে যে বড় তার থেকে ছোটটা বিয়োগ, যে বড় তার থেকে ছোটটা বিয়োগ। এরপরে 3 নাম্বার, যদি ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, অর্থাৎ আলফা সমান 90 ডিগ্রি হলে, পরস্পর কি হলে? লম্ব হলে। পরস্পর লম্ব হলে তখন r এর মান হচ্ছে √p² + q²। এগুলো তো আমরা সবাই জানি, ঠিক না? লব্ধির সর্বোচ্চ মান কত? p + q, সর্বনিম্ন মান কত? p ডিফারেন্স q। আর লব্ধি যদি আলফা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি সমান √p² + q²। এগুলো আমরা সবাই জানি। যেগুলো জানি না এখানে দুইটা অপশন লিখে রাখছি, দেখো। p সমান 7 নিউটন, q সমান 6 নিউটন হলে ভেক্টর দুটির লব্ধির ক্ষেত্রে নিচের কোণটি অসম্ভব। এখন তো মাথায় বাজ ভেঙে পড়তেছে, এগুলো কেমনে পারবো? তো এগুলো পারার জন্য আমি একটু আগে যে বেসিকটা বলছি ওটা জানা দরকার। দেখো, আমাকে বলো 3 এর সাথে 3 যোগ করলে, বা আমি যদি বলি 3 এর সাথে 4 যোগ করলে কখন 2 হয়? 3 এর সাথে 4 যোগ করলে কখন 2 হয়? তোমার উত্তর হবে ভুল হইলে, ঠিক না? কিন্তু যারা ভেক্টর পারে ওরা বলবে জাস্ট ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে, 3 এর সাথে 4 যোগ করলেও 2 হওয়া পসিবল। কিভাবে? চলো দেখি। দেখো, একটা ভেক্টরের মান দেওয়া আছে কত? 7 নিউটন, অন্য ভেক্টরের মান দেওয়া আছে 6 নিউটন। আচ্ছা, লব্ধির সর্বোচ্চ মান কত হইতে পারে? লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স হইতে পারে 7 + 6 = 13। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কত হইতে পারে? p ডিফারেন্স q, অর্থাৎ 7 - 6 অর্থাৎ 1 নিউটন। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, আর এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এটা মনে রাখবা সংখ্যা রেখার মতো। সংখ্যা রেখায় এই যে এটা যদি লব্ধির সর্বনিম্ন মান হয়, এটা যদি সর্বোচ্চ মান হয়, এখানের মাঝখানের যে কোনো ভ্যালু এদের লব্ধির জন্য সত্য। এখানের মাঝখানের যে কোনো ভ্যালু এখানে লব্ধির জন্য সত্য। যেমন আমি যদি সর্বনিম্ন মান 1 নিউটন, সর্বোচ্চ মান 13 নিউটন, এটা হচ্ছে ওদের রেঞ্জ। এর মাঝখানে 2 নিউটন এদের লব্ধি সম্ভব, 3 নিউটন এদের লব্ধির ক্ষেত্রে সত্যি, 4, 5, 6, 7, 12.9 তাও পসিবল, 13.1 ইম্পসিবল। কারণ সর্বোচ্চ মান 13 হইলে এটার থেকে কম হইতে হবে, এটার থেকে বেশি হইতে পারবে না। আবার সর্বনিম্ন মান 1 হইলে এটার থেকে বেশি হইতে পারবে, এটার থেকে কম হইতে পারবে না। তো এখন আমরা দেখব
এদের দেখো 1 নিউটন থেকে বড় অথবা সমান, 13 নিউটন থেকে ছোট অথবা সমান যে কোনো মান হইতে পারে লব্ধির মানটা। লব্ধির ক্ষেত্রে সম্ভব কোনগুলো? এগুলা সব সম্ভব, এখানের মাঝখানের সবই সম্ভব, সব সম্ভব। মানে সর্বনিম্ন মান থেকে বড় অথবা সমান, সর্বোচ্চ মান থেকে ছোট অথবা সমান যে কোনো মানই সম্ভব। তাহলে এখানে দেখো 7 নিউটন 6 নিউটন হলে ভেক্টর দুটির লব্ধির ক্ষেত্রে কোনটি অসম্ভব? কোনটি অসম্ভব? 14 নিউটন, এটা তো 13 থেকেও বড়, তার মানে এটা অসম্ভব, এটাই অসম্ভব, আনসার এটা। 1 নিউটন সম্ভব, কারণ এটাই সর্বনিম্ন লব্ধি। 12 নিউটন সম্ভব, কারণ এটা 13 থেকে ছোট। 13 নিউটন সম্ভব, কারণ এটা 13 এর সমান। এগুলো সব সম্ভব, এটাই একমাত্র অসম্ভব। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, সাবাস, যারা উত্তর দিচ্ছ ভেরি গুড। এবার আসো নৌকা সোজা অপর পারে যাওয়ার ক্ষেত্রে আমরা কিছু শর্টকাট দেখব, ছোট ছোট শর্টকাট, ছোট ছোট। নৌকা সোজা অপর পারে যাওয়ার ক্ষেত্রে নৌকা সোজা অপর পারে পৌঁছানো মানে হচ্ছে এই যে এই বরাবর পৌঁছাবে, অর্থাৎ লব্ধির দিক থিটা সমান কত? লব্ধির দিক থিটা সমান 90, থিটা সমান 90। তাহলে এখানে জানতে চাইবে কি? এখানে জানতে চাইবে নৌকা সোজা অপর পারে যাওয়ার জন্য কত কোণে চালনা করতে হবে, মানে আলফা সমান কত সেটা বের করতে হবে। তো এটার শর্টকাট সূত্রটা হচ্ছে আলফা সমান cos ইনভার্স অফ, তুমি এভাবে মনে রাখতে পারো, মাইনাস ছোট বাই বড়, cos ইনভার্স অফ মাইনাস উপরে ছোট বাই বড়। তো অনেক সময় এভাবে ভুলে যায়, ছোট বাই বড় বললেও ভুলে যায়। তুমি মনে রাখবা নদী, হ্যাঁ, নদীতে আগে থেকে কি আছে? নৌকা আছে নাকি স্রোত আছে? অবশ্যই আগে থেকে স্রোত আছে, তাহলে স্রোত থাকবে উপরে, উপরে হবে স্রোত, আগে থেকে যে আছে সে উপরে স্রোত। আর পরে কাকে দিছো? তুমি একটা নৌকা বানাই, তারপরে নৌকাটা নদীতে দিছো, পরে আছে নৌকা। তাহলে আগে থেকে আছে স্রোত, পরে আছে নৌকা, তার মানে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তো তোমাকে যদি আমি বলি একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, নদীতে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি সোজা অপর পারে পৌঁছাতে হলে, সোজা অপর পারে পৌঁছাতে হলে নৌকাটিকে কত কোণে চালনা করতে হবে? তাহলে আলফা সমান cos ইনভার্স অফ মাইনাস উপরে হবে স্রোত, নিচে হবে নৌকা, সমান সমান cos ইনভার্স অফ মাইনাস হাফ, মানে 120 ডিগ্রি। মানে কত? 120 ডিগ্রি। সিম্পল। ম্যাক্সিমামে দেখবে আমাদের 120 ডিগ্রি আসে, কারণ প্রশ্নের মধ্যে এমনগুলো মান দেয়া থাকে যেখানে স্রোতের বেগ থেকে নৌকার বেগটা দ্বিগুণ, সেজন্য আমাদের 120 ডিগ্রি আসে। এখানে যদি অন্য মান থাকতো আমাদের অন্য মান আসতো, নৌকার বেগটা স্রোতের বেগের দ্বিগুণ, সেজন্য আমাদের 120 ডিগ্রি আসে। ওকে, তো এটা মোটামুটি মুখস্থ রাখা যায়। আচ্ছা, নৌকা অপর পারে যাইতে হইলে মাস্ট বি নৌকার বেগটা স্রোতের বেগ থেকে বেশি হইতে হবে, নাইলে নৌকা জীবনেও ওই পারে যাইতে পারবে না। নৌকার বেগটা স্রোতের বেগ থেকে অবশ্যই অবশ্যই বেশি হইতে হবে, নাহলে নৌকা ওই পারে যেতে পারবে না। তুমি মনে রাখবা কি, সোজা অপর পারে পৌঁছানোর জন্য মধ্যবর্তী কোণ বের করার, মানে নৌকাকে কিভাবে চালনা করতে হবে, cos ইনভার্স অফ মাইনাস স্রোত বাই নৌকা, মাইনাস স্রোত বাই নৌকা। আচ্ছা, এবার ছাতা ধরার অঙ্ক করব। দেখো ছাতা ধরার অঙ্ক, ছাতা ধরার ক্ষেত্রে কি হয়? বৃষ্টি সোজা হেঁটে যায়, মানুষ উপর থেকে পড়ে, এরকম না, মানুষ সোজা হেঁটে যায়, বৃষ্টি উপর থেকে পড়ে। আচ্ছা, তো মানুষ সোজা হেঁটে যাচ্ছে, বৃষ্টি উপর থেকে পড়তেছে। ওকে, মানুষ সোজা হেঁটে যাবে, বৃষ্টি উপর থেকে পড়বে। আচ্ছা, তুমি ছাতা যখন ধরো, তুমি কি ছাতা খুলে এভাবে ধরে রাখো একটু ভিজি শান্তি, নাকি নাকি তুমি আগে ছাতাটা এভাবে খুলো, পরে বাতাস অনুযায়ী অ্যাডজাস্ট করো, সামনে নেওয়া লাগলে সামনে নাও, পিছে নেওয়া লাগলে পিছে নাও। প্রথমে তো তুমি সোজা করে ধরো, এরপরে দেখছো মা সামনে থেকে বৃষ্টি আসতেছে, এভাবে অ্যাঙ্গেল করি, মা পিছন থেকে বৃষ্টি আসতেছে, এভাবে অ্যাঙ্গেল করি। নাকি তুমি এভাবে আগে ধরো, আগে দেখি বৃষ্টি কোন দিকে পড়তেছে, তারপরে আমি অ্যাডজাস্ট করবো, এরকম? এরকম তো না, নাকি? এরকম না, আমরা সবসময় আগে সোজা করি, তারপরে অ্যাঙ্গেলটা হিসাব করি। তো আমারও এখানে ম্যাথের মধ্যে যে শর্টকাটটা থাকবে সেটাও তুমি উপরে মানে উলম্বের সাথে কোণ হিসাব করা শিখাবো। এই যে আমি ছাতাটা এভাবে ধরবো, এখানে অ্যাঙ্গেলটা হবে আমার অ্যাঙ্গেল হিসাব হবে উলম্বের সাথে, আমি যে থিটাটা হিসাব করব সেটা হচ্ছে উলম্বের সাথে কোণ।
আমার থিটাটা হবে উলম্বের সাথে কোণ। এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে কোণ আমার ম্যাথের মধ্যে, মানে শর্টকাটে এটা মনে থাকবে। তোমাকে আনুভূমিকের সাথে বের করতে হলে 90 থেকে বিয়োগ দিবা, এটা কমন সেন্স। আচ্ছা, তো থিটা সমান আমার শর্টকাটটা হচ্ছে tan ইনভার্স অফ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তার মানে সবার উপরে মানুষ, সবার উপরে কি মানুষ, নিচে হবে বৃষ্টি, সবার উপরে মানুষ সত্য নিচে হবে কি বৃষ্টি। তো আমি যদি তোমাকে একটা ম্যাথ দিই, একটা মানুষ 4 ms ইনভার্স 1 বেগে হেঁটে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে লম্বভাবে বৃষ্টি পড়তেছিল 4 ms ইনভার্স 1 বেগে। মানুষটাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? তো থিটা সমান tan ইনভার্স অফ মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, তাহলে tan ইনভার্স অফ 1 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। বুঝা গেছে শর্টকাট, বুঝা গেছে? আচ্ছা, ওকে বুঝা গেছে। এরপর একটু খেয়াল করবা, ভেক্টর রাশির দুই ধরনের গুণ আছে। ভেক্টর রাশির কয় ধরনের গুণ? দুই ধরনের। যদি আমি দুইটা ভেক্টর রাশিকে গুণ করে একটা স্কেলার রাশি পাই, গুণফল একটা কি রাশি, যদি গুণফল কি রাশি হয়, স্কেলার রাশি হয়, গুণফল স্কেলার মানে যেটা গুণফল পাবো সেটা স্কেলার রাশি হয়, সেটা স্কেলার গুণন। আর যদি গুণফল ভেক্টর রাশি পাই সেটাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন। গুণফল কি রাশি? ভেক্টর রাশি, গুণফল ভেক্টর রাশি, আর এখানে গুণফল স্কেলার রাশি। আচ্ছা, ডট গুণন কিভাবে করে? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এবি cos থিটা আমরা জানি। আর ক্রস গুণনের ক্ষেত্রে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এবি sin থিটা ইটা। এটা হচ্ছে মান, আর ইটা ক্যাপটা কি? দিক। এটা মান, এটা দিক প্রকাশ করে। আচ্ছা, i ডট i, j ডট j, k ডট k সমান 1। কেন? কারণ থিটা 0 ডিগ্রি, i এবং i এর মধ্যবর্তী কোণ কত? 0। j এবং j এর মধ্যবর্তী কোণ 0, k এবং k এর মধ্যবর্তী কোণ 0। cos 0 এর মান 1, সেই জন্য এগুলোর মান কত? 1। আচ্ছা, i ডট j, j ডট i ডট k, আচ্ছা k ডট i, j ডট k, k ডট j, এগুলোর মান 0, কারণ থিটা 90, cos 90 এর মান 0, cos 90 এর মান 0, সেজন্য এগুলো 0। আচ্ছা, 0, ওকে, একটু ঢং করে বললে 0। আমাদের ভাষায় ইহানে শিরো বলে 0। আচ্ছা, ভেক্টর গুণন। ভেক্টর গুণনের ক্ষেত্রে দেখো, i ক্রস i, j ক্রস j, k ক্রস k সমান কি? 0। কেন? কারণ i আর i এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রির মান কত? 0। এখানে sin এর ক্ষেত্রে হিসাব, সেজন্য sin 0 ডিগ্রির মান 0, সেজন্য এটা 0। এবার আসো i ক্রস j, j ক্রস i ক্রস k, k ক্রস i, j ক্রস k, k ক্রস j। এগুলো তুমি মুখস্থ করলে ভুলে যাবা, মুখস্থ করতে যাবা ভুলবা। তুমি জাস্ট একটা টেকনিক বা প্রসেস শিখবা, তারপর তোমাকে যেভাবেই দেখ না কেন তুমি পারবা। জাস্ট প্রসেসটা কি? তুমি একটা আই ক্যাপ লিখবা, এরপরে জে ক্যাপ লিখবা, এরপরে কে ক্যাপ লিখবা। আই এর পরে আসে কে, জে, জে এর পরে কে, কে এর পরে আই। এটা একটা সাইকেল। এই সাইকেলের মধ্যে যদি আমাদের অ্যারো চিহ্ন মিলে তাহলে প্লাস, অ্যারো চিহ্ন না মিললে মাইনাস, আর যে দুইজন থাকবে ওই দুইজন ছাড়া বাকি জন হবে গুণফল। কি বলছি? মাথার উপর দিয়ে গেছে। এবার আসো বুঝাইতে গেলে বুঝবা। দেখো আই ক্রস জে, আগে কে? আই, আই এর থেকে কোন দিকে গেছি? জে এর দিকে। অ্যারো মিলছে? মিলছে তো। আই থেকে জে এর দিকে অ্যারোটা ছিল, অ্যারো মিলছে, তাহলে প্লাস। আর বাকি আছে কে? আই আর জে এখানে, আর বাকি আছে কে, তাহলে আই ক্রস জে সমান কে। আচ্ছা, জে ক্রস আই, জে ক্রস আই মানে জে থেকে আই এর দিকে। অ্যারো কি মিলছে? মিলে নাই, তার মানে মাইনাস। জে আর আই চলে আসছে, বাকি আছে কে? কে। আচ্ছা, এবার হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে। দেখি আই থেকে কে এর দিকে গেলাম, অ্যারো মিলছে? মিলে নাই, মাইনাস। বাকি আছে কে? জে। আচ্ছা, কে ক্রস আই, অ্যারো মিলছে,
প্লাস বাকি আছে কে, জে, জে ক্রস কে। চলো জে ক্রস কে, এরো মিলছে প্লাস, বাকি আছে আই। কে ক্রস জে, এরো মিলে নাই মাইনাস, বাকি আছে আই। বুঝা গেছে? বুঝা গেছে? একজনে জিজ্ঞেস করেছে আই প্লাস জে ডট কে সমান কত। চলো তোমার জন্যই শুধুমাত্র দেখাচ্ছি, আই প্লাস জে ডট কে সমান কত। তুমি এটা এইভাবে করবা, দেখো আই ডট কে, প্রথমে এটা প্লাস জে ডট কে, এটাকে মানে বন্টন বন্টন সূত্রের মতো ভাগ করে দিছি। এখন আই ডট কে, মধ্যবর্তী কোণ কত 90, cos 90 এর মান কত, cos 90 এর মান কত 0, আই ডট কে 0, আর এটা কি জে ডট কে 0, 0 প্লাস 0 কত, 0 প্লাস 0 0। ওই একজনের প্রশ্নটার উত্তর দিছি। আচ্ছা একটু খেয়াল করো, এবার দেখো, এবার দেখো এখানে কি লিখে রাখছি, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, আর এখানে হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুটি ভেক্টর লম্ব হবে যদি তাদের ডট গুণনের মান 0 হয়, আর দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি তাদের ক্রস গুণফলের মান 0 হয়। থিটা সমান 90 হলে cos 90 0 না, আর এখানে থিটা সমান 0 মানে সমান্তরাল মানে 0 হওয়া, অর্থাৎ sin 0 এর মান 0, এই জন্য এগুলো দরকার। আচ্ছা তো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দেখো এখানে একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর সমান axi প্লাস ayj প্লাস azk, এবং b আর একটা ভেক্টর bxi প্লাস byj প্লাস vzk। দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে হচ্ছে i এর সহগগুলা গুণ। দেখো ডট গুণন হচ্ছে i এর সহগগুলা গুণ। এখানে i এর সহগ কে ax, এখানে i এর সহগ bx, প্লাস j এর সহগগুলা গুণ ay by, প্লাস az bz সমান সমান 0। ডট গুণফল মানে সেটাই। আচ্ছা আর দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, তুমি তো নির্ণায়ক স্টাইলে করা শিখছো এইচএসসির জন্য, আর এখানের শর্টকাটটা হচ্ছে i এর সহগের অনুপাত j এর সহগের অনুপাত k এর সহগের অনুপাত সমান হবে, অর্থাৎ এখানে হবে ax বাই bx। এই যে i এর সহগ ax, এখানে i এর সহগ bx, i এর সহগগুলোর অনুপাত ইকুয়াল টু j এর সহগের অনুপাত ইকুয়াল টু k এর সহগের অনুপাত। এটা যদি সমান হয় তাহলে বলবো ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, আর লম্ব হওয়ার ক্ষেত্রে এদের গুণফলের সমষ্টিটা 0 হইতে হবে, গুণফলের সমষ্টিটা 0 হইতে হবে। আচ্ছা তো এখানে একটা মাঝখানে প্রশ্ন দেখো, m এর মান কত হইলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, m এর মান কত হইলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। তো চলো বের করি। এই একটা ভেক্টর আছে m i প্লাস 3j মাইনাস 5k, b আর একটা ভেক্টর টুয়াইস i মাইনাস 6j প্লাস 10k। পরস্পর লম্ব হওয়ার জন্য আমরা জানি i এর সহগগুলা গুণ, তো আমি করা শুরু করতেছি। 2 ইন্টু m প্লাস মাইনাস 6 ইন্টু 3 অর্থাৎ মাইনাস 18 প্লাস মাইনাস 50 ইকুয়াল টু কত 0। এখান থেকে আমি লিখতে পারি টুয়াইস m ইকুয়াল টু মাইনাস 68, এটা এদিকে 68 হয়ে গেছে, সমান সমান m ইজ ইকুয়াল টু 34। m এর মান 34 হলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে লম্ব হবে। সিম্পল ভাবেই করছি, টুয়াইস m মাইনাস 18 মাইনাস 50 মাইনাস 68, ঠিক আছে। m এর মান 34 হলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে লম্ব হবে। আচ্ছা এবার m এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে সেটা একটু দেখি, চলো দেখি। ax বাই bx, ax কে m, bx কে 2 ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই মাইনাস 6, মাইনাস সহ দিবা, এরপর মাইনাস 5 এদিকে 10। এরপর তুমি যে কোনো দুইটা অনুপাত নাও, এই যে এই দুইটা অনুপাত নিলাম, এই দুইটা অনুপাত যদি নিই m বাই 2 ইজ ইকুয়াল টু 3 বাই মাইনাস 6 সমান সমান m সমান আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে -1,
m এর মান -1 হলে ভেক্টর দুইটা পরস্পর কি সমান্তরাল হবে। m এর মান -1, বুঝা গেছে? বুঝতেছো কথাগুলা? বুঝা যাচ্ছে? আমাদের আর সর্বোচ্চ 15 মিনিটের ক্লাস আছে, ওই ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো বাকি। আচ্ছা, এগুলা আশা করি বুঝা গেছে। এরপর জেনে নিয়ে কয়টা কথা দিছি দেখো। জেনে নি a ডট b ক্রস c সমান 0 হলে ভেক্টর তিনটা কি হবে? সমতলীয় বা একই তলে অবস্থান করে। এই অর্থটা, এই যে বক্সের মধ্যে এটা কি বুঝায়? এই যে এই সূত্রটা আমি জাস্ট যদি এতটুক পর্যন্ত কোনো ভেক্টরের আয়তন বের করার সূত্র হচ্ছে এটা। আয়তন শূন্য হওয়া মানে ভেক্টর তিনটা সমতলীয়। আয়তনের মান যদি শূন্য হয় ভেক্টর তিনটা সমতলীয় বা একই তলে অবস্থান করে। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার, a ক্রস b এবং a ডট b এর মান কখন সমান হবে? যদি তাদের মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি বা π/4। 45 ডিগ্রি বা π/4। আচ্ছা, এরপর a প্লাস b ভেক্টর এবং a মাইনাস b ভেক্টরের মান কখন সমান হবে? যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা π/2। 90 ডিগ্রি বা π/2। ওকে, আচ্ছা, এরপর আমাদের এখানে টপিকটা শেষ। এরপর আমরা এখন অপারেটর, তারপরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো পড়বো এখন। ধৈর্য ধরি কেমন? একটু খেয়াল করবা, চল একটু দুষ্টুমি করি। দুষ্টুমিতে দেখো, নিচের কোনটি ভেক্টর যোজনের উদাহরণ? একটা অপশন হচ্ছে নৌকার গতি, আর একটা হচ্ছে নৌকার গুণ টানা। যারা আজকের ক্লাসটা করে নেয় ওরা টেনশনে পড়ে যাবে, ওদের ঘাম ছুটে যাবে। ওরা তো পাগল শশা টেকনিকটা জানে না। ভেক্টর বিভাজনের উদাহরণে পাগল শশার গ দিয়ে নৌকার গুণ টানা, ওটা ভেক্টর বিভাজন। আর নৌকার গতি দেখলেই কি দেখাতে বলছি? ভেক্টর যোজন। নৌকার গতি দেখলেই ভেক্টর যোজন, জোরে ধাম করে বাড়ি দিয়ে দাও। ভেক্টর যোজন, যোজনের উদাহরণ কোনটা? নৌকার গতি, নট নৌকার গুণ টানা। এটা একটু মনে রাখবা, নৌকার গতি। এই যে এখানে আমি নৌকার গতি লিখছি, আর এখানে লিখছি নৌকার গুণ টানা। আচ্ছা, এরপরে কনফিউশন আরো আসবে, আমরা সেগুলো দেখব। এরপর দেখো অপারেটর। অপারেটর অপারেটর শব্দ দেখো, অপারেটর একটা ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে চলক বা সংগঠক বা কার্যকারক। অপারেটরের অর্থ কি? চলক বা সংগঠক বা কার্যকারক। যেমন আমি তোমাকে যদি বলি প্লাস, প্লাস একটা অপারেটর। কেন? সে অপারেশনে অংশ নেয়। কিসের অপারেশন? যোগের অপারেশন। আমি 10-এর সাথে 2-কে যোগ করতে দিলাম, এই অপারেটর কি করবে? ওদের অপারেশন করে ওদেরকে চেঞ্জ করে দিবে, 12 বানাই দিছে। মাইনাস একটা অপারেটর, কারণ এরা দুইটা, ওর আশেপাশে দুইজন বসলে ও ওদেরকে অপারেশন করে চেঞ্জ করে দেয়। সেম ভাবে গুণ একটা অপারেটর, ভাগ একটা অপারেটর, রুট একটা অপারেটর, কারণ রুটের ভিতরে যদি কিছু একটা দাও সে অপারেশন করে চেঞ্জ করে দিবে। অপারেটর, এগুলো সব অপারেটর। এদের নিজস্ব কোনো মান নেই। অপারেটরের নিজস্ব কোনো মান নেই। তুমি কি প্লাসের মান কত বলতে পারবা? নিজস্ব কোনো মান নেই। যদি এর আগে পেয়ারের সংখ্যা বসে তখন সে চেঞ্জ করতে পারে। রুটেরও নিজস্ব কোনো মান নেই। যদি কোনো সংখ্যা দিই সেটার ঘাত হাফ করে দেয়, ওর নিজস্ব কোনো মান নাই। মাইনাসের নিজস্ব কোনো মান নাই, গুণের নিজস্ব কোনো মান নাই। মানে অপারেটর মানে হচ্ছে যাদের নিজস্ব কোনো মান নাই, এর নিজস্ব কোনো মান নেই। এক্সাম্পল দেখলেই চিনবা, এক্সাম্পল দেখলেই চিনবা। অপারেটর একটা ইংলিশ শব্দ, অর্থ কি? চলক, সংগঠক বা কার্যকারক, বা যে অপারেট করে, যে অপারেট করে, কি? অপারেশন। ওকে, আচ্ছা, নিচের কোনটি অপারেটর নয়? তো তোমরা বলবা, দেখো এখানের মধ্যে প্লাস একটা অপারেটর, মাইনাস অপারেটর, লগ অপারেটর, কারণ লগ অপারেশন করে এবং ওর নিজস্ব কোনো মান নাই, আলাদা। এলএনও অপারেটর, রুটও অপারেটর, কিন্তু ই এবং পাই এগুলো অপারেটর না,
কারণ ই এর একটা নির্দিষ্ট মান আছে 2.72 আর পাই এর মান হচ্ছে 3.1416। এরা অপারেটর না, এরা হচ্ছে ধ্রুবক, এদেরকে বলা হয় ধ্রুবক। এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো অপারেটর না, কারণ এদের নিজস্ব মান আছে। উপরের সবগুলো অপারেটর, এগুলো সব অপারেটর, কিন্তু নিচের এই দুইটা অপারেটর না। এবার আসো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটাকে প্রকাশ করা হয় দেখো এইভাবে, উল্টা উল্টা একটা ডেল চিহ্ন, উল্টা ডেল, উপরে অ্যারো, অথবা এভাবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে প্রকাশ করা যায়। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আচ্ছা, এর আবিষ্কারক হচ্ছে স্যার হ্যামিল্টন। আবিষ্কারককে স্যার হ্যামিল্টন। এর অন্য নাম দেখো, অন্য নাম দেখো, ন বেশিরভাগ বলতেছে না, অন্য নাম নেবলা, ন দিয়ে নেবলা। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আবিষ্কারক স্যার হ্যামিল্টন, অন্য নাম নেবলা। আচ্ছা, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেল। এই ডেল নামটা দিচ্ছেন গিবস, বিজ্ঞানী গিবস এর নাম দেন ডেল। তো এটা মনে রাখবা এইভাবে, গিবস দ্য নেম ডেল। gives the name কি? ডেল। এটা মনে রাখবে, gives the name ডেল। এভাবে আমরা মনে রাখবো যে gives এর নাম দেন কি? ডেল। আচ্ছা, এরপর তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে কিভাবে প্রকাশ করা যায়? এভাবেও আবার এভাবেও, ত্রিভুজের মতো মনে রাখবা। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি? ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, ডেল ডেল জেড অফ কে ক্যাপ। এগুলোর কাজগুলো মেইনলি আমরা ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের ক্ষেত্রে ব্যবহার করি এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা। এটা দিয়ে ম্যাথ কীভাবে করতে হয় সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও ইউটিউবে আপলোড করব এইচএসসির জন্য। আর এখন পড়বো আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের মেইন টপিকগুলো, যেগুলো দিয়ে ওদের থিওরিগুলো তুমি জানতে পারবে আর কি। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর জানলাম, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে ম্যাথ কীভাবে করে সেটা একটা আলাদা ভিডিও দিব। ওটা অ্যাডমিশনের জন্য না, ওটা এইচএসসি লেভেলের জন্য আমি আলাদা একটা ভিডিও দিব। আচ্ছা, একটু দেখো গ্রেডিয়েন্ট একটা কি রাশি? ভেক্টর রাশি। কেমনে দেখো, ভবে, সব, প্রিয়তম, ভাসে, কত, গ্রেটের গ দিয়েছিল কি? গ্রেডিয়েন্ট। গ্রেটের গ দিয়েছিল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট একটা কি রাশি? ভেক্টর রাশি। ও নিজে কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি, ও নিজে হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, দেখো গ্রেডিয়েন্টের গ্রেড শব্দটা মার্ক করো। গ্রেডিয়েন্টের গ্রেড শব্দটা মার্ক করে দেখো তো, আপগ্রেড মনে হয় না? গ্রেড শব্দটা শুনলে মনে হয় যে আপগ্রেড। এই আপগ্রেড মানে হচ্ছে গ্রেডিয়েন্ট আপগ্রেড করে। আচ্ছা, স্কেলার এবং ভেক্টর এই দুজনের মধ্যে আপগ্রেডেড ভার্সন কে? আপগ্রেডেড ভার্সন ভেক্টর, কারণ স্কেলারের শুধু মান আছে, দিক নাই। ভেক্টরের মানও আছে, এক্সট্রা একটা ফিচার আছে, দিক। তার মানে ভেক্টর হচ্ছে আপগ্রেডেড। তাহলে গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে আপগ্রেড করা। তাহলে সে কি করবে? স্কেলারকে ভেক্টরে রূপান্তর করবে, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করবে। তাইলে আমি লিখতেছি, ওর কাজ কি? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা, স্কেলারকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। কার কাজ? গ্রেডিয়েন্টের কাজ স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। স্কেলারের অপর নাম হচ্ছে বাংলায় অদিক রাশি, অদিক রাশি।
আর ভেক্টরের বাংলা নাম হচ্ছে সদিক রাশি। গ্রেডিয়েন্ট কি করে? এই অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। দেখো, গ্রেডিয়েন্ট নিজে ভেক্টর রাশি, কিন্তু কাজ করে কার উপর? স্কেলারের উপর। সে নিজে ভেক্টর কিন্তু কাজ করবে স্কেলারের উপর। তো গ্রেডিয়েন্টকে প্রকাশ করার নিয়মটা হচ্ছে, দেখো, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর অফ এ ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এ। দেখো, এ এর উপরে আমি কোনো ভেক্টর চিহ্ন দিই নাই, বা অ্যারো চিহ্ন, বার চিহ্ন, কোনো কিছু দিই নাই। তার মানে এটা একটা স্কেলার রাশি। এটা কি রাশি? স্কেলার রাশি। মাঝখানে কোনো ডট বা ক্রস দিই নাই। ডট দিলে সেটা ডাইভারজেন্স হয়ে যাবে, আর ক্রস দিলে সেটা কার্ল হয়ে যাবে, এবং এটা ভেক্টর রাশি হইতে হবে। সেই ক্ষেত্রে মাঝখানে কোনো চিহ্ন দিই নাই, মনে রাখবা, মাঝখানে কোনো চিহ্ন দিই নাই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্রকাশ করার নিয়ম। গ্রেডিয়েন্ট দেখো, আচ্ছা আমি যদি তোমাকে বলি এটা এই দুইটার মধ্যে গ্রেডিয়েন্ট কাজ করবে কার উপর? গ্রেডিয়েন্ট কাজ করবে এইটার উপর, কারণ এটা একটা স্কেলার রাশি। গ্রেডিয়েন্ট কাজ করবে এর উপর, গ্রেডিয়েন্ট এর উপর কাজ করবে না, কারণ এ একটা ভেক্টর। গ্রেডিয়েন্ট ভেক্টরের উপর কাজ করে না। ভেক্টর কেমনে বুঝছি? এই যে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, বা কে ক্যাপ আছে, গ্রেডিয়েন্ট ভেক্টরের উপর কাজ করবে না। আচ্ছা, গ্রেডিয়েন্টের একটা অপর নাম দেখো, গ্রেডিয়েন্টের অপর নাম বলার আগে দেখো, একটা ভেক্টর রাশি আসছে, গ্রেডিয়েন্ট কি ওর উপর কাজ করবে? না, বলবে চলে যাও, আমি তোমাকে দেখতে পারি না, আমি তোমার উপর কাজ করবো না, আমি তোমার অপেক্ষায় নাই। আরেকটা ভেক্টর রাশি আসছে, গ্রেডিয়েন্ট কাজ করবে না। আরেকটা আসছে, গ্রেডিয়েন্ট কাজ করতেছে না। স্কেলার আসছে, আসার সাথে সাথে বলতেছে, স্কেলার আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কখন আসবা, আমি তোমার সাথে একটা অপারেশন চালাবো। তাইলে গ্রেডিয়েন্ট কার জন্য অপেক্ষা করে আছে? স্কেলারের জন্য। তাহলে অপর নাম আমি বলতে পারি স্কেলার অপেক্ষক। এটার নাম, অপর নাম কি? স্কেলার অপেক্ষক। গ্রেডিয়েন্টের অপর নাম কি? স্কেলার অপেক্ষক। হয়ে গেছে গ্রেডিয়েন্টের মোটামুটি যা যা এমসিকিউ জানা দরকার গ্রেডিয়েন্টের টপিকের সবকিছু আমরা জেনে ফেলছি, এবং থিওরিটাও জানছি। গ্রেডিয়েন্টের কাজকে আপগ্রেড করা। গ্রেডিয়েন্ট নিজে কি রাশি? ভেক্টর রাশি। কাজ করবে কার উপর? স্কেলারের উপর। সে কি করবে? স্কেলারকে ভেক্টর রাশিতে রূপান্তর করবে। ও মেইনলি প্রকাশ করে কি? অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। প্রকাশ কিভাবে করি আমরা? এভাবে। অপর নাম কি? স্কেলার অপেক্ষক। ও নিজে ভেক্টর, কাজ করবে স্কেলারের উপর। এটা মাথায় যেন থাকে। আচ্ছা, এরপর দেখো ডাইভারজেন্স। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। মানে এটা নিয়ে এমসিকিউগুলো একটু প্যাচ হইতে পারে, যদিও হবে না, জাস্ট হইতে পারে বলতেছি আর কি। ডাইভারজেন্স দেখো, ডাইভারজেন্স একটা কি রাশি? স্কেলার রাশি। ডাইভারজেন্স কি রাশি? স্কেলার। কেন? আমাদের টেকনিকের ড ছিল কোথাও? ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমের টানে। ওইখানে কোনোখানে ড দেখি নাই। আচ্ছা, ডি দিয়ে ডাইভারজেন্স, ডি দিয়ে মনে রাখবো ডট গুণন। ডি দিয়ে ডাইভারজেন্স, ডি দিয়ে মনে রাখবো ডট গুণন। ভেক্টর, এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডট এ ভেক্টর সমান সমান ডাইভারজেন্স অফ এ ভেক্টর। এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি। ডাইভারজেন্স নিজে স্কেলার, কাজ করে কার উপর? ভেক্টরের উপর। নিজে স্কেলার, কাজ করে কার উপর? ভেক্টরের উপর। আর গ্রেডিয়েন্ট নিজে ভেক্টর, কাজ করে স্কেলারের উপর। আচ্ছা, ডাইভারজেন্স দিয়ে আমরা মূলত বুঝি তরল পদার্থের আয়তন এবং ঘনত্ব সম্পর্কে জানতে পারি। কোন একটা ভেক্টর রাশি অভিসারী নাকি অপসারী সেটা জানতে পারি। আচ্ছা, তো আমি এখানে বক্স করে ভাগ করতেছি। দেখো, কোন একটা ভেক্টর রাশি অভিসারী নাকি অপসারী
সেটা বুঝতে পারি আমরা কিসের মাধ্যমে, ডাইভারজেন্সের মাধ্যমে। তো আমি লিখতেছি, দেখো ডাইভারজেন্স অফ এ, কোনো ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয়, দেখো মান পজিটিভ, মান পজিটিভ মানে সেটাকে আমরা বলবো অপসারী। অপসারী অর্থ কি? অপসারী অর্থ হচ্ছে ছড়ায় যাওয়া। অপসারী অর্থ কি? ছড়ায় যাওয়া। তো আমি এখানে একটা এভাবে এই যে ছড়ায় যাচ্ছে ফ্লাক্স কিছু দেখাইলাম, এই যে রেখাগুলোকে আমি বলতেছি ফ্লাক্স। এই ফ্লাক্সগুলো বাস্তব না, এগুলো কাল্পনিক। জাস্ট চিন্তা করে নিচ্ছি এটা ছড়ায় যাচ্ছে, এটা ছড়ায় যাচ্ছে। দেখো এটা একটা ভেক্টর রাশি মনে করো, কথার কথা এই বস্তুটা এভাবে ছড়ায় যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। আচ্ছা ছড়াই গেলে আয়তন বাড়ে, ছড়াই গেলে কি হয়? আয়তন বাড়ে। তাহলে আমি দেখতেছি যখন ডাইভারজেন্স পজিটিভ তার মানে অপসারী, অপসারী মানে হচ্ছে আয়তন বাড়ে, অপসারী মানে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। কারণ আয়তন এবং ঘনত্ব ব্যস্তানুপাতিক, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। আচ্ছা ডাইভারজেন্স পজিটিভ মানে অপসারী, আয়তন বাড়ে। আচ্ছা এরপর ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে অভিসারী। সেটাকে কি বলবো? অভিসারী, অর্থাৎ একত্রিত হচ্ছে, কেন্দ্র অভিমুখী হচ্ছে, অভিসারী। ফ্লাক্সগুলা ভিতরের দিকে যাচ্ছে, অন্তর্মুখী। ফ্লাক্স কি মুখী? অন্তর্মুখী। এখানে হচ্ছে ফ্লাক্স বহির্মুখী, এই যে রেখাগুলোকে ফ্লাক্স বলতেছি, এখানে হচ্ছে ফ্লাক্স বহির্মুখী। বহির্মুখী হলে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। আর অন্তর্মুখী হইলে, অন্তর্মুখী হইলে কি হবে? আয়তন কমবে, আয়তন কমে, ঘনত্ব বাড়ে, আয়তন কমে, ঘনত্ব বাড়ে। এবং এখানের ফ্লাক্সগুলো কি মুখী? অন্তর্মুখী। ফ্লাক্স অন্তর্মুখী। এই যে রেখাগুলোর নাম হচ্ছে ফ্লাক্স, এগুলো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এগুলো জাস্ট একটা কল্পনা করে নিচ্ছে। ফ্লাক্স অন্তর্মুখী। এরপর যদি ডাইভারজেন্স 0 হয়, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে আমরা সেটাকে বলি সলিনয়েডাল। সেটাকে কি বলি? সলিনয়েডাল। অর্থাৎ এই ক্ষেত্রে আগত, এই দেখো যতটা ঢুকছে ঠিক ততটা বের হইছে। আগত এবং নির্গত ফ্লাক্স সমান, আগত ও নির্গত ফ্লাক্স সমান, নির্গত ফ্লাক্স সমান। আগত নির্গত ফ্লাক্স সমান হইলে আমরা সেটাকে কি বলবো? সলিনয়েডাল। অর্থাৎ আয়তনে এবং ঘনত্বের কোনো পরিবর্তন নাই, আয়তনের কোনো পরিবর্তন নাই, ঘনত্বেরও কোনো পরিবর্তন নাই। তো আমি এভাবে লিখে দিই নো চেঞ্জ। এনসি মানে হচ্ছে নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে ডাইভারজেন্স পজিটিভ মানে তরল পদার্থের আয়তন বাড়ে, ঘনত্ব কমে। নেগেটিভ মানে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। 0 মানে সলিনয়েডাল বা সলিড, সলিনয়েডাল বা সলিড। তাহলে ডাইভারজেন্সের মান থেকে আমরা এই সব কিছু জানতে পারতেছি, ঠিক না? এবং ডাইভারজেন্স কি? ডট গুণন, কাজ করে কার উপর? ভেক্টরের উপর, কিন্তু নিজে হচ্ছে কি? স্কেলার রাশি। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? এই সমতলীয় না, সমতলীয় তো হচ্ছে আয়তন শূন্য হওয়া, এ ডট বি ক্রস সি শূন্য হওয়া। এটা সমতলীয় বলিও না, এটা সলিনয়েডাল মানে সলিড, সলিড বুঝাচ্ছি, সলিড। আচ্ছা ওকে, মনে থাকবে। এবার কার্ল, আমরা আমাদের পড়ার শেষের দিকে চলে আসছি। লাস্ট টপিক কার্ল। কার্ল নিজে কি রাশি? নিজে ভেক্টর রাশি। কেমনে? ভবে সব প্রিয়তম ভাসে কত, কত এর ক, কতে ছিল কি? কার্ল। কত গ্রেটের প্রেমের টানে। কার্ল ভেক্টর রাশি। কার্ল দিয়ে প্রকাশ করে মেইনলি কোনো একটা ভেক্টর রাশি
ভেক্টর রাশি ঘুরবে নাকি ঘুরবে না, ঘূর্ণনশীলতা প্রকাশ করে। ভেক্টর রাশির ঘূর্ণনশীলতা প্রকাশ করে যদি কার্লের মান থাকে, যদি কার্ল অফ এ এটা সমান 0 হয় তাহলে ভেক্টর ঘুরবে না। ভেক্টর রাশি অঘূর্ণনশীল মানে ঘুরবে না, কার্ল 0 হলে জীবনেও ঘুরবে না। আর যদি কার্লের মান 0 না হয়, যে কোনো একটা মান হয়, কার্ল অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ভেক্টর রাশি ঘূর্ণনশীল। ভেক্টর রাশি কি হবে? ঘূর্ণনশীল। আচ্ছা দেখো, কার্ল কতে কার্ল কতে ক্রস, কতে কার্ল কতে ক্রস, তাহলে কার্লের ক্ষেত্রে কি প্রকাশ হবে? যেমন ধরো এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস এ ভেক্টর, এটা মানেই হচ্ছে কার্ল অফ এ, এটা মানেই হচ্ছে কি কার্ল অফ এ। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো, রৈখিক বেগ। রৈখিক বেগের সূত্র আশা করি তোমরা সবাই জানো। রৈখিক বেগ v ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, কৌণিক বেগের সাথে সম্পর্কটা v ইকুয়াল টু কি ওমেগা আর, v ইকুয়াল টু ওমেগা আর। তাহলে আমি যদি এই রৈখিক বেগের কার্ল বের করি, কার্ল অফ রৈখিক বেগ, কার্ল অফ রৈখিক বেগ করলে আমি কৌণিক বেগের দ্বিগুণ একটা মান পাবো। কেমনে পাবো সেটা তুমি বইয়ে দেখবা, আমরা জাস্ট এমসিকিউ স্টাইলে মানটা মনে রাখবো। তুমি বইয়ের থেকে সলভটা দেখবা, 9-10 লাইনে আছে সলভটা দেখলেই বুঝতে পারবা। কার্ল অফ রৈখিক বেগ, এটা হচ্ছে কি রৈখিক বেগ করলে আমি 2 অফ কৌণিক বেগ পাবো, 2 অফ কি পাবো? কৌণিক বেগ। এই হচ্ছে আমাদের পুরো ভেক্টর চ্যাপ্টারটার অবস্থা। এর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ব্যাপার স্যাপার সব কিছু করে ফেলছি। গ্রেডিয়েন্ট হচ্ছে নিজে ভেক্টর কাজ করে স্কেলারের উপর, ডাইভারজেন্স নিজে স্কেলার কাজ করবে ভেক্টরের উপর, আর কার্ল নিজেও ভেক্টর কাজ করবেও ভেক্টরের উপর। মনে থাকবে? আচ্ছা, বিশেষ ভেক্টর সমূহ পড়ছিলাম আমরা, সেখানে আমরা যেগুলো পড়ি নাই সেগুলো একটু কষ্ট করে পড়ে নিবা। যেমন সমরেখা ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে অপর নাম ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টরও বলা হয়, এগুলো একটু কষ্ট করে তোমাদের পড়ে নিতে হবে। তো আশা করি এই চ্যাপ্টারের যা যা কনফিউশন আছে এখন পর্যন্ত আমাদের কনফিউশন সব ক্লিয়ার হয়েছে। তোমার এরকম করে ওর মতো করে টেনশনে পড়তে হবে না, টেনশনে নিয়ে মানে কনফিউশনে পড়তে হবে না, আমরা কনফিউশনগুলো নিয়ে ঘামতেও হবে না, আমরা কনফিউশন ক্লিয়ার করে ফেলছি সবগুলো। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস করার পরে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ধরে ফেলতে ইচ্ছা করতেছে, ঠিক না? সরকারি মেডিকেল কলেজ ধরে ফেলতে ইচ্ছা করতেছে, কিন্তু ফেসবুক কালকে থেকে পড়বো এইসব ডিস্ট্রাকশনে আমাদেরকে পড়তে দিচ্ছে না। তাহলে আমরা আমাদের মেডিকেলটা হারাই ফেলতেছি এভাবে। তো তুমি যদি এরকম হয়, তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ধরতে চাও, এই যে এই পাশের গোলাপি অংশটাকে সরাইতে হবে, ফেসবুককে সরাইতে হবে, কালকে থেকে পড়তে বসবো এইসব সরাই ফেলতে হবে। এগুলো যদি না সরাও তুমি সাকসেসফুল হইতে পারবা না। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আশা একটা বড় জিনিস, তুমি সবসময় আশা রাখবা ভালো কিছু হওয়ার। তুমি যদি পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে রাখো, দেখবা সব কিছু পজিটিভ হচ্ছে, সব কিছু পজিটিভ হচ্ছে। তুমি যদি নেগেটিভ চিন্তাভাবনা রাখো, সব কিছু নেগেটিভ হবে। আর এক্সপেকটেশন অনেক হাই রাখবা না, রেঞ্জের ভিতরে রাখবা, এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে থাকবা, কাজ করতে করতে এক্সপেকটেশন বাড়বে। ওকে, আশা অনেক বড় জিনিস। যেমন আমি একটা গল্প পড়ছি, ওই গল্পের মধ্যে ওটা সত্য কিনা আমি জানি না, তাও গল্পটা কিন্তু মোটিভেটেড করে। সেই গল্পটা হচ্ছে একটা ইঁদুরকে, প্রথমে একটা ইঁদুরকে একটা পানির মধ্যে বালতিতে ছেড়ে দিছে, বালতিতে ছেড়ে দেওয়ার 1.5 মিনিট পরেই ইঁদুরটা হাঁসফাঁস করতে 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 ডুবে মারা যাচ্ছিল। তখনই একটা মানুষ কী করছে, ইঁদুরটাকে বাইরে এনে রেখে দিছে। সেম ইঁদুরটা এখন ওকে বাইরে এনে ওকে বাইরে আনার পরে ওর পানি টানি সব বের করছে, ওকে বাঁচাই ফেলছে। সেম ইঁদুরটাকে আবার পানিতে দিছে। এবার দেখা যাচ্ছে এই ইঁদুরটা 60 ঘন্টা ধরে পানির ভিতরে আছে, কিন্তু ও ডুবে যাচ্ছে না, ও এখনো ভেসে আছে।
তো এটার কারণ হিসেবে ব্যাখ্যা করছে যে ইঁদুরটা প্রথমে যখন তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে সে মনে করছে তার বাঁচা আর সম্ভব না, সে আশা হারাই ফেলছে, তো সে এনার্জি সব লস করে ফেলছে বাঁচার জন্য, এনার্জি সব লস করে ফেলতেছে বাঁচার জন্য, তখন ও এনার্জি লস করে ও ডুবে গেছে। পরে যখনই ওকে বাঁচাই ফেলছে ওর ভিতরে এই মেন্টালিটিটা গ্রো হয়ে গেছে যে আমার ডুবে গেলে আমাকে বাঁচাই ফেলবে, তাহলে আমার এত প্যানিক হওয়ার কিছু নাই, ডুবে গেলেই তো আমাকে বাঁচাই ফেলবে। এর পরের বারে সেজন্য প্যানিক না হয়ে এভাবে বেশি আছে এবং ও 60 ঘন্টা পর্যন্ত বেশি থাকছে। ও প্যানিক হয় নাই কারণ ওর ভিতরে বিশ্বাস ছিল ওকে বাঁচাই ফেলবে। তো আশা ছাড়বা না, হোপ একটা মারাত্মক জিনিস, আশা মারাত্মক জিনিস, তুমি আশা করলে দেখবা যে সফল হবাই। আর যদি কোনো কারণে সফল না হও বুঝবা যে সৃষ্টিকর্তার প্ল্যান ভিন্ন, উনি অন্য প্ল্যান করে রাখছে, ওই প্ল্যান অনুযায়ী তোমার আগাইতে হবে। কিন্তু তোমার চেষ্টা আর পরিশ্রম করে যেতে হবে। তুমি মেডিকেল কলেজ ধরতে যাচ্ছ, পিছন থেকে কালকে থেকে পড়বো, কালকে সকাল 10টা থেকে মাস্ট, সকালে 10টা 5 হয়ে গেছে, আইরি 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে, বরাবর 11টা থেকে পড়বো, ঘুমাই গেছে 11টা 3 মিনিট ভাঙাচোরার সময়ে পড়লে মনে হয় আনলাকি। এরকম করতে করতে এক কাজ করি সন্ধ্যা থেকে পড়বো, সন্ধ্যাবেলায় তুমি গেম খেলতে খেলতে কাটাই দিচ্ছ। এরকম করতে করতে তুমি দেখবে যে আর পড়াটাই হচ্ছে না। কেন ভাই 11টা 3 পড়া শুরু করলে সমস্যা কই? পড়া শুরু করে দিবা। তোমার এখন তোমার মেইন দায়িত্ব হচ্ছে তোমার পড়াশোনা করা। তোমার দায়িত্ব মানে ছাত্রদের দায়িত্ব, স্টুডেন্ট লাইফের দায়িত্ব হচ্ছে স্টাডি স্টাডি স্টাডি। কারণ তুমি ছাত্র জীবনে পড়তেই হবে। তুমি ছাত্র জীবন থেকে বেরো, তারপর তুমি না পড়লেও কেউ বকা দিবে না। আর এখন তুমি যা পড়বা এটা তোমার পরবর্তী লাইফে ইফেক্টটা ফেলবে। তো চেষ্টা করো, পরিশ্রম করো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি চেষ্টা করবো স্ন্যাকগুলো দিয়ে দেওয়ার। আল্লাহ হাফিজ। এই ক্লাস কেমন লাগছে জানাও, পড়া সব বুঝছো কিনা, মেডিকেলের টিকে যাচ্ছ কিনা। আজকের পড়ার পর আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আমি যেভাবে পড়াইছি এভাবে নিজে নিজে যাতে পড়তে পারো, তোমার যাতে কোনো টিচার না লাগে। তাও লাগবে, ওই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য লাগবে, সেই জন্য পেসমেকারের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। তো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেস্ট অফ লাক, নিজের যত্ন নিবা।